গল্প তিমিরে ফোটা গোলাপ। পঞ্চম পর্ব। কলমেতানিয়া শেখ। 1349 সাল। সুড়ঙ্গের যত ভেতরে ঢুকছে ততই অবাক হচ্ছে নিকোলাস। প্রাসাদের পূর্বদিকের জঙ্গলঘেরা স্থানে যে এমন একটি ভুতুড়ে সুড়ঙ্গ থাকতে পারে ওর ভাবনার বাইরে ছিল। এই প্রাসাদে আছে বেশ কয়েক বছর হয়। বাইরে থেকে দেখলে প্রাসাদের রহস্য উদ্ঘাটন সম্ভব নয়। আজ অন্তত তাইই মনে হলো নিকোলাসের। সুড়ঙ্গের সামনে ঘন অন্ধকার। মশালের আলোতে এর গায়ে জন্মানো নানান জীব চোখে পড়ে। গা ছমছম করে ওঠে সেসব দেখে। পায়ের নিচটা স্যাঁতস্যাঁতে। পিচ্ছিল পিচ্ছিল ভাব আছে। সাবধানে পা ফেলতে হচ্ছে আলো ধরে। অবাধে বেড়ে ওঠা বন্য আগাছা পরগাছা সরিয়ে যেতে হচ্ছে সামনে। পথিমধ্যে দুটো সাপের সাথে দেখা হয়ে গেল। ওর দিকেই যেন শিকারী দৃষ্টিতে তাকিয়ে আছে। জিহ্বাটা বারবার বেরিয়ে আসছিল গা শিউরানো শব্দ করে। সুড়ঙ্গের গা বেয়ে আগাছার সাথে জড়িয়ে আছে একটা, ঠিক ওর বাম পাশে। কিশোর নিকোলাসের পা দুটো ঠক ঠক করে কাঁপছে। আতঙ্কিত জোড়া চোখ। মন বলছে এখানে আসা ওর উচিত হয়নি। কিন্তু এসে তো পড়েছে। ওর বয়সী ছেলেরা হয় সাহসী, দুরন্ত, কিন্তু ও একেবারে উল্টো। ভীষণ শান্ত, বয়সের বেমানান ভীতু আর সরল। মায়ের আজ্ঞাকারী ভদ্র ছেলে। এতটা ভদ্র যে লোকে নির্বোধ বলে বেশ মজা নেয়। রিচার্ডের এখানেই আপত্তি। তার সাথে যেন পুত্রের সাদৃশ্যের বড় অভাব। এই অভাবেই ক্ষোভ বাড়ে, ক্রোধ জাগে। আপাতত সেটা চেপে গিয়ে হাতের মশাল সমেত ঘুরে দাঁড়িয়ে বলেন, আবার কেন থামলে? সাপ। নিকোলাস আঙুল তুলে দেখায় কয়েক কদম দূরের লতায় জড়ানো ফনা তোলা সাপটাকে। রিচার্ডের ঠোঁটের কোণ বেঁকে গেল। নিজের ভাগ্যের ওপর পরিহাস করল যেন। সৃষ্টিকর্তা তাকে এমন ভীতু সন্তান দিল। গায়ে গতরে তাল গাছ অথচ মেরুদণ্ড দুর্বল। এই ফাঁপা মেরুদণ্ডী পুত্র দিয়ে কি লাভ তার? কোনো লাভ নেই, কেবল লোকের বিদ্রূপ জুটবে এমন পুত্র লাভের কারণে। রিচার্ডের পুরনো সন্দেহ ফের মাথা চারা দিয়ে ওঠে, নিকোলাস কি আদৌ ওর ঔরসজাত? এই একটা সন্দেহ রিচার্ডকে আমূল পরিবর্তন করে দিয়েছে। ওর হৃদয়ে হেমলকের বিষ ঢেলে সমস্তটা করেছে বিষাক্ত। নিকোলাস ওর চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বা। তা সত্ত্বেও ওর বাহু সজোরে চেপে ধরে টেনে সাপটার মুখোমুখি দাঁড় করায়। ভয়ে সরে যেতে চাইলে বাধা দেয় রিচার্ড। নিষ্পৃহ গলায় বলে, সামান্য একটা সাপকে এত ভয় তোর? নিজেকে আর ওটাকে দেখ। বল শক্তিশালী কে। বল। ও বিষাক্ত। ওর নিঃশ্বাসে পর্যন্ত বিষ আছে। ওটাই ওর হাতিয়ার, ওটাই ওর শক্তি। কিন্তু আমি তো নিরস্ত্র, সাধারণ মানুষ। দেহের দীর্ঘতাকে শক্তি ভেবে কাছে গেলেই ও ছোবল দেবে। মরে যাব আমি। নিকোলাস সরল কিন্তু বোকা নয়। ওর আর্ত মুখে চেয়ে কথাগুলো ভেবে একটু ভাবুক হলো রিচার্ড, তারপর সাপের কাছ থেকে সরিয়ে এনে বলল, চল। প্রাণে পানি পেল যেন নিকোলাস। ত্রস্ত পায়ে পিতার একটু আগে আগে চলতে লাগলো এবার। সাপটা ওর দৃষ্টি সীমার বাইরে যেতে হাঁপ ছাড়ে। রিচার্ডের মুখে তখনও ভাবনার ছাপ। কি যে ভাবছেন তিনিই জানেন। নিকোলাস বারেক ফিরে পিতাকে দেখল। রিচার্ডের গম্ভীর মুখ ওর ভীতি আরো বাড়িয়ে দেয়। মায়ের নিষেধ অমান্য করে, না জানিয়ে রিচার্ডের সাথে এসেছে। ওর মা আগাথা জানতে পারলে রাগ করবেন। কি এক কারণে মা ওকে রিচার্ডের থেকে দূরে দূরে রাখে। নিকোলাসের নিজেরও ভালো লাগে না রিচার্ডের সান্নিধ্য। কৈশোরে পা রেখেছে। অনেক কিছুই বুঝতে পারে এখন। আর সবার বাবা মায়ের মতো সম্পর্ক নয় ওর বাবা মায়ের। তাতে অবশ্য একটুও খারাপ লাগা নেই। রিচার্ডকে ও পিতা হিসেবে আগাগোড়াই অপছন্দ করে। যে পিতা প্রহার, ধমক আর তিরস্কার ছাড়া কখনো কথা বলেনি তাকে পছন্দ করার তো কথা নয়। তবুও হয়তো পিতাকে ও শ্রদ্ধা করত। হাজার হোক জন্মদাতা, কিন্তু মায়ের ওপর পিতার অকথ্য নির্যাতন নিকোলাসকে করেছে রুষ্ট। মাকে ও সবচেয়ে বেশি ভালোবাসে। মাই ওর দুনিয়া। সেই মাকে প্রতি মুহূর্তে অপমানিত হতে দেখে কোনো সন্তান ঠিক থাকতে পারে না। নিজের ওপর করা সকল নির্যাতন নিকোলাস মুখ বুজে সহ্য করেছে। শব্দটি করেনি পিতার বিরুদ্ধে, ঘৃণাও না। কেবল মাকে ও নির্যাতিত হতে দেখতে পারে না। শৈশব থেকে রিচার্ড ওর কাছে ভীতির নামান্তর ছিল। এখন অপছন্দও এসে মিশেছে। অন্যদিকে ম্যাক্স ওর পছন্দের মানুষ। তাকে ও বাবা বলেও স্বীকার করবে অকপটে। পিতৃস্নেহের অভাব তিনি পূরণ করেছেন। মায়ের পরে নিকোলাসকে যদি কেউ ভালোবেসেছে তবে তিনি ম্যাক্স।
নিকোলাস ভাষায় প্রকাশ করতে পারবে না ম্যাক্স ওর হৃদয়ের কতখানি জুড়ে আছে। সেই শৈশব থেকেই দুজনের সম্পর্ক নিবিড়। ম্যাক্স বরাবরই ওকে বলেছেন, তোর সাথে আমার রক্তের সম্পর্ক নেই নিক, তবে জেনে রাখিস আমার আত্মার পরম আত্মীয় তুই। বালক নিকোলাসের বুকের বাপাশে হাত রেখে বলেছিলেন, এই যে হৃদয়, এখানে আমি আজীবন থাকব। এই রূপে না হোক অন্য রূপে, তবুও থাকবো দেখিস। তোর আর আমার নিয়তি একই সূত্রে গাথা। চন্দ্রদেবী আমাকে কথা দিয়েছেন রক্তের এই বৈষম্য তিনি ঘুচাবেন। তোর আর আমার হৃদয় যেমন এক হয়েছে, তেমনি দুজনের রক্ত একই মোহনায় গিয়ে মিশবে। আমি সেই দিনটির প্রহর গুনছি। নিকোলাসও প্রহর গুনেছে সেই দিনের। যখন জেনেছিল ওর মা আর ম্যাক্স বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, খুব খুশি হয়েছিল। ভেবেছিলাম ম্যাক্সের কথা বুঝি এবার সত্যি হবে। কিন্তু ভাগ্য এবারও বিরূপ হলো। ম্যাক্স নিখোঁজ হলেন। রিচার্ডের কাছে ফিরতে হলো ওর মাকে। নিকোলাস জানে ওর মা আগাথা কতটা ভালোবাসে ম্যাক্সকে। মাকে সুখী দেখতে চায়। সুখী একটা পরিবার চায়। ঠিক যেমনটা ওরা ম্যাক্সের সাথে ছিল বছর খানেক আগে। তাই তো ম্যাক্সকে ওর মন বারবার খুঁজে ফেরে। আজ যখন রিচার্ড বলল সে ম্যাক্সের কাছে নিয়ে যাবে, নিকোলাস কোনো কিছু না ভেবেই চলে এসেছে। কতদিন পর ম্যাক্সের সাথে দেখা হবে। ও ঠিক করেছে দেখা হওয়া মাত্রই তার বুকে ঝাঁপিয়ে পড়ে খুব কাঁদবে। অনুযোগে অনুযোগে ম্যাক্সকে নাজেহাল করে ছাড়বে। কথাগুলো ভেবে আনমনেই হাসল। ওর হাসি উবে যায় কাঁধে ভারী হাতটা পড়তে। পেছনে ফিরে তাকাতে রিচার্ডের রাশভারী মুখ দেখতে পায়। সামনে দৃষ্টি রেখে ইশারায় করছেন। পিতার দৃষ্টি অনুসরণ করে সামনে ফেরে। সুড়ঙ্গের শেষ মাথায় গুহার মতো ছোট্ট গোলাকার জায়গা। এখান থেকে বেশ খানিকটা ঢালু হওয়ায় গাছের গুড়ি কেটে সিঁড়ি মতো করা হয়েছে। রিচার্ডকে অনুসরণ করে নামল নিকোলাস। সুড়ঙ্গের মতোই অন্ধকার এখানেও। মনটা কেমন যেন করছে নিকোলাসের। এমন অন্ধকার, অনিরাপদ স্থানে ম্যাক্স রয়েছে। কিন্তু কেন? নিচে নামতে উৎকট গন্ধ এসে লাগে নাকে। ভেজা মাটিতে পা প্রায় দেবে যায়। তারপরেই থমকে গেল। সাপের বিষাক্ত শ্বাস প্রশ্বাসে পুরো গুহার ভেতরটা কাঁপছে যেন। নিকোলাস সতর্ক হয়ে শুনল একটা নয় অসংখ্য সাপের বিচরণ। রিচার্ডের হাতের মশালের আলোতে ক্রমশ সাপগুলো ওর চোখে পড়ল। শান্ত অথচ শিকারী দৃষ্টিতে চেয়ে আছে ওরা। মাথা সামান্য তুলে এঁকেবেঁকে চলছে সদর্পে। সাপের প্রকারভেদ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই নিকোলাসের, তবে এই সরীসৃপগুলোকে দেখে ওর মনে হলো পৃথিবীর সকল সাপের জাতি এখানে উপস্থিত। একটা ব্যাপার ওর দৃষ্টি আকর্ষণ করল। সাপগুলোর সামনে গরু থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর অর্ধগলিত মরদেহ পড়ে আছে। গা গুলিয়ে এলো। রিচার্ড নির্ভয়ে মশাল হাতে সামনে এগোচ্ছে। ওর সামনে থাকা সাপগুলো কুর্নিশের ভঙ্গিতে স্থান ছেড়ে সরে যায়। বেশ অবাক করে নিকোলাসকে এসব। হঠাৎ খেয়াল করল রিচার্ডের বাহাতের তর্জনীর দিকে। কোমরের নিচে ঝুলে থাকা তর্জনী ছাড়া সব কটা আঙুল ভাঁজ। ওই একটা আঙুল চক্রাকারে ঘূর্ণায়মান। নিকোলাস সাপগুলোর দিকে ফের তাকালো। এবার যেন আরো চমকে উঠল। প্রতিটি সরীসৃপের দৃষ্টি স্থির ওই আঙুল দিকে। ভয় থেমে গেল আবার নিকোলাস। আর সাথে সাথে গর্জনের ভঙ্গিতে ফোঁস করে উঠল কালো রঙের ব্ল্যাক মাম্বাটা। ঠিক নিকোলাসের বাপাশের মরা গাছের ডালে জড়িয়ে ছিল সেটা। ফনা তুলে মাথা এগিয়ে আনতে রিচার্ড তর্জনী তাক করেন। পিছিয়ে যায় ওটা আগের স্থানে। নিকোলাসের হাঁটু কাঁপছে রীতিমতো। থেমো না। চলতে থাকো। বড় অদ্ভুত আর অচেনা লাগলো রিচার্ডের গলা। আর নিকোলাস চুপ করে থাকতে পারল না। ভীত কণ্ঠে বলে উঠল, এখানে ম্যাক্স থাকে। আপনি আমাকে মিথ্যা বলছেন, তাই না? একটু পরেই সব প্রশ্নের জবাব পেয়ে যাবে নিকো। এই বলেই এই পর্যন্ত নিয়ে এসেছেন। কিন্তু কোথায় ম্যাক্স? আমি কিছুতেই বুঝতে পারছি না এমন একটা জায়গায় ম্যাক্স কেন থাকবে। এখানে কি কোনো মানুষ থাকতে পারে? রিচার্ড হঠাৎ হ্যাক করে হেসে উঠলেন। বিড়বিড় করে বললেন, মানুষ? নিকোলাস ঠিক বুঝল না। কিন্তু পিতার মুখের ভাব ওর পছন্দ হলো না। ম্যাক্সকে নিয়ে কোনো কটূক্তি ও সহ্য করবে না। তাতে এই বয়সে যদি পিতার হাতে মার খায় খাবে। রিচার্ড অবশ্য এরপরে চুপ রইল। ওরা আরো খানিক হাঁটতে সামান্য আলোর দেখা পেল। গুহার এই মোড়ে শুয়ে আছে বিশালাকা পাইথন। রিচার্ডকে দেখে সেটার ভারী শরীর সরে যায়। সাপগুলো আপনার বশীভূত? নিকোলাসের প্রশ্নে হাসলেন আবার রিচার্ড।
ঘাড়ের ওপর দিয়ে চেয়ে বলেন, তুমি চাও? হু, এদের বশীভূত করতে চাও? সজোরে মাথা ঝাঁকায় নিকোলাস। সাপকে ওর ভীষণ ভয়। ভয়ের জীবকে বশীভূত করবে কি? তাছাড়া কাউকে বশীভূত করে তার জীবনের ছন্দ নষ্ট করা এক ধরনের অপরাধ। নিকোলাস নির্ঝঞ্ঝাট জীবন বেশি পছন্দ করে। রিচার্ড ছেলের মুখে কিছুক্ষণ চেয়ে গম্ভীর হয়ে যান। চলতে চলতে বলেন, এসো। গুহার মোড় ঘুরতে লোহার বন্দিশালা। রিচার্ডের পা থামে। সেই সাথে থামে নিকোলাস। সামনে আঙুল তুলে রিচার্ড বলেন, ওই যে তোমার ম্যাক্স বাবা। আনন্দে জ্বলে ওঠে নিকোলাসের চোখজোড়া। কিন্তু কোথায় ম্যাক্স? এখানে দাঁড়িয়ে কাউকেই দেখল না। রিচার্ড ইশারা করল সামনে এগিয়ে যেতে। নিকোলাস সানন্দে এগিয়ে গেল। বন্দিশালার এক কোণের আবছা আধারে দুটো মানুষকে দেখতে পেল। নিকোলাসের আনন্দ ম্লান হয়ে যায় সামনের দৃশ্য দেখে। এক যুবতীর কোলে শুয়ে আছে ম্যাক্স। পরনে পুরনো ময়লা কাপড়। দুজন দুজনের দৃষ্টিতে এতটাই হারিয়ে গেছে যে সামনে নিকোলাসের উপস্থিতি টের পাননি। যুবতীর মুখটা একসময় ঝুঁকে এলো কোলে থাকার ম্যাক্সের মুখের দিকে। ম্যাক্সও এক হাতে যুবতীর মাথার পেছনে হাত রেখে মুখ তুললেন। দুজনের ঠোঁট নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হয়। নিকোলাসের মনে হলো কেউ যেন ওর বুক বরাবর শরবিদ্ধ করেছে। অসহ্য যন্ত্রণায় নিঃশ্বাস আটকে আসার উপক্রম। সেই মুহূর্তে কেবল একটা অনুভূতি ওর সমস্ত কিছুর ওপর আধিপত্য করে বসল, আর তা হলো প্রতারিত হওয়ার বিষম জ্বালা। পেছনে দাঁড়ানো রিচার্ড তখন মহাখুশি। যা দেখাতে চেয়েছিল তাই তিনি দেখাতে পেরেছেন। ছেলের অন্তরের জ্বালাকে বিষে পরিণত করতে এগিয়ে এলেন। দেখো তোমার ম্যাক্স বাবাকে, প্রেমিকা নিয়ে বেশ মজেই আছে সে। তোমাকে এবং তোমার মাকে বেমালুম ভুলে গেছে আজ। রিচার্ডের উঁচু গলায় চমকে তাকান ম্যাক্স এবং যুবতীটি। নিকোলাসের ব্যথাতুর মুখটা দেখে ম্যাক্স ভূত দেখার মতো চেয়ে রইলেন। রিচার্ড নিকোলাসের কাঁধে হাত রেখে বললেন, ও একটা ধোঁকাবাজ, মিথ্যাবাদী। তোমার মা আর আমার সংসার ভাঙতে এতদিন মিথ্যা ভালোবাসার নাটক করেছিল তোমাদের সাথে। কার্যসিদ্ধির পর তোমাদের ছেড়ে নতুন প্রেমিকা জুটিয়ে সংসার পেতেছিল। ধরে এনে এখানে বন্দি করে রেখেছি দুটোকে। এবার প্রতিশোধ নাও নিকো। ও মিথ্যা বলছে নিক, ওর কথা তুই বিশ্বাস করিস না বাবা। ম্যাক্স উঠে এসে দাঁড়ালেন নিকোলাসের সামনে। নিকোলাসের অনিমেষনেত্রের কার্নিশে জল টলমল করে। ঠোঁট দুটো কেঁপে ওঠে। অস্ফুটে বলে, এমন কেন করলে তুমি ম্যাক্স বাবা? আমার মাকে কেন ধোঁকা দিলে? আমাদের সুখী সংসারের স্বপ্ন তুমি কেন ভেঙে দিলে? এখন আমি মাকে গিয়ে কি বলবো? মা যে তোমার ফেরার আশায় পথ চেয়ে আছে। নিক, বাবা আমার। ম্যাক্স হাত বাড়িয়ে ওকে ছুতে গেলে সরে দাঁড়ায় নিকোলাস। আহত চোখে তাকালেন ম্যাক্স। যুবতী অপরাধী মুখ করে পেছনে দাঁড়িয়ে আছে। ম্যাক্স রিচার্ডের দিকে জ্বলন্ত চোখে চেয়ে বলেন, সব এই রিচার্ডের কারসাজি বিশ্বাস করনি। ও আমাকে। ম্যাক্সের কথা শেষ করতে দেন না রিচার্ড। বলেন, তুই আমার ছেলে আর আগাথাকে ধোঁকা দিয়ে ভেবেছিস বেঁচে যাবি। তোকে আর তোর প্রেমিকাকে ভয়ঙ্কর মৃত্যু দেব আমি। রিচার্ডের ডাকে পাইথন হেলতে দুলতে এগিয়ে যায় ম্যাক্সের খাঁচার দিকে। যুবতী আঁতকে ওঠে। পাইথনকে এগিয়ে আসতে দেখে যুবতী আতঙ্কে চিৎকার করে, ম্যাক্স, ম্যাক্স। ম্যাক্স ফিরতে নিকোলাস ওর হাত চেপে ধরে। আমি সব ভুলে যাব। তুমি ওকে ফেলে চলো আমার সাথে। মা আর নোভা অপেক্ষা করছে তোমার জন্য। চলো ম্যাক্স বাবা। যুবতীর আতঙ্কিত মুখ দেখে খারাপ লাগছে নিকোলাসের। কিন্তু মায়ের খুশির জন্য সে এই মুহূর্তে খারাপ লাগাটাকে ঠেলে সরিয়ে দিল, স্বার্থপর হলো। পাইথন একেবারে কাছাকাছি চলে গেছে। যুবতী কাঁদতে কাঁদতে বলে, ম্যাক্স, ম্যাক্স আমাদের বাচ্চাকেও মেরে ফেলবে। নিকোলাসের হাতের মুঠ খুলে ম্যাক্সের হাতটা মুক্ত হয়। যুবতীর বড় পেটটাতে দৃষ্টি স্থির হলো ওর। ঈর্ষার অনল একটু একটু করে শান্ত মস্তিষ্ক, পবিত্র হৃদয়কে পুরাতে লাগলো। ম্যাক্স কিছু বলবে তার পূর্বে যুবতী পুনরায় আর্তনাদ করে ওঠে। সেদিকে ছুটে যান ম্যাক্স। মনুষ্য রূপে পাইথনটার সাথে পেরে উঠবে না জেনে নিজের নেকড়ে রূপ ধারণ করেন। চোখের পলকে পাইথনটার দেহ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বন্দিশালার এদিকে ওদিকে। যুবতী অচেতন হয়ে পড়ল সেখানে। ম্যাক্স মানুষ রূপে ফিরে যুবতীর মাথাটা কোলে নিয়ে জাগানোর চেষ্টা করেন। হঠাৎ পেছনে ফিরে তাকাতে নিকোলাসের বিবর্ণ মুখ, বিস্ফোরিত চোখ দেখতে পায়।
কোল থেকে যুবতীর মাথা নামিয়ে আবার এগিয়ে এলো নিকোলাসের কাছে। সবটা ব্যাখ্যা করতে গেলে ভয়ে সরে যায় নিকোলাস। রিচার্ড ওকে বুকে জড়িয়ে বলেন, নিকো, দেখলে তো চোখের সামনে এই বহুরূপীর আসল চেহারা। ও তোমাদের ক্ষতি ছাড়া কোনোদিন ভালো কামনা করেনি, করবে না। কে জানে তোমার ওপরও হয়তো জাদুটোনা করে রেখেছে। শিউরে ওঠে নিকোলাস। পিতার মুখের দিকে তাকায়, তারপর ম্যাক্সের পানে। একরাশ ঘৃণা আর ভয় দেখতে পায় নিকোলাসের চোখে। ম্যাক্স বিমর্ষ হলো তার মুখ। ওকে মেরে ফেলো নিকো, নয়তো আমাদের সবার পরিণতি করবে ওই পাইথনের মতো। মেরে ফেলো ওই প্রতারক, মিথ্যাবাদী আর বহুরূপীটাকে। নিকোলাসের হাতে ধারালো তলোয়ার তুলে বন্দিশালার দরজা খুলে দেয় রিচার্ড। নিকোলাস নড়ে না। ম্যাক্সকে ও কিছুতেই মারতে পারবে না। পিতাকে মাথা নাড়িয়ে করুণ মুখে অসম্মতি জানায়। রিচার্ড তাতে অসন্তুষ্ট হলেন। বললেন, তবে ওর প্রেমিকাকে মেরে আয়। ওই মেয়ের জন্য ম্যাক্স তোর মাকে ছেড়েছে। ওকে মেরে শিক্ষা দে ম্যাক্সকে। মার, মার, মার। কানের কাছে অদ্ভুত আওয়াজে চেঁচাতে লাগলো রিচার্ড। বদলে যায় নিকোলাসের শান্ত মুখ। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তলোয়ার তুলে যুবতীর অচেতন দেহের দিকে এগিয়ে যায়। যেন চাবি দেওয়া কলের পুতুল। বিড়বিড় করে বলে, এ আমার ম্যাক্স বাবাকে কেড়ে নিয়েছে, এ আমার মায়ের ভালোবাসা কেড়ে নিয়েছে, আমাদের সুখী সংসারের স্বপ্ন ভেঙেছে ওর কারণে। মৃত্যু হোক আজ ওর, মৃত্যু হোক। নিকোলাস তলোয়ার শূন্যে তুলতে ম্যাক্সের যেন ঘোর কাটে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। যুবতীর বুকে ঢুকিয়ে দেয় তলোয়ারের সূচালো অংশ নিকোলাস। ফেনকি দিয়ে রক্ত ছোটে। গর্জন করে ওঠে ম্যাক্স। নেকড়ে রূপে নিকোলাসকে আক্রমণ করে বসে। ওর বুকে ঢুকিয়ে দেয় ধারালো নখ। কামড়ে ধরে নিকোলাসের গলা। সংবিত ফেরে নিকোলাসের। ব্যথায় নীলচে হয় ওর মুখ। মাকে চিৎকার করে ডাকে, মা, মা, বাঁচাও। রিচার্ড ছুটে এসে জাদু বলে ম্যাক্সকে নিকোলাসের দেহের ওপর থেকে সরিয়ে দেয়। নিকোলাসের রক্তাক্ত আহত শরীর দেখে হুঁশ ফিরল ম্যাক্সের। নিজের সন্তানের প্রতি প্রতিটি জীবই আবেগী এবং তাদের সুরক্ষায় হয় ঢাল। ম্যাক্সের ক্ষেত্রেও তেমনই হয়েছে। ঔরসজাত সন্তানের বিপদ দেখে তিনি নিকোলাসকে আক্রমণ করে বসেছেন। কিন্তু এখন যখন নিকোলাসের রক্তাক্ত আহত শরীর দেখলেন, অনুশোচনা আর আক্ষেপে পাগল প্রায় হয়ে উঠলেন। নিক, আমার বাবা, আমাকে মাফ করে দে। এ আমি কি করেছি? দুহাতে চুল মুঠ করে পাগলের মতো কাঁদতে লাগলেন ম্যাক্স। রিচার্ডের ঠোঁটে পৈশাচিক হাসি। তিনি আজ সফল। নিকোলাস এবার সম্পূর্ণ তার, পুরোটাই তার। নিকোলাসের চোখের সামনে ঝাপসা হয়ে এলো। ম্যাক্স কাঁদছেন, অথচ এখন আর নিকোলাসের খারাপ লাগছে না সেই কান্না শুনে। এই এত ব্যথার মধ্যেও হাসল। অদূরে যুবতীর রক্তাক্ত দেহ পড়ে আছে। নিকোলাসের দৃষ্টি পাথর হয়ে গেল। ভেতর থেকে কেউ একজন বলল, তুই খুনি, তুই পাপী। প্রতিহিংসার বশে দুটো প্রাণ শেষ করেছিস। নরকে যাবি তুই, বিধাতা তোকে ঘৃণা করে। পৃথিবীর সকল জীব তোকে ঘৃণা করবে, তোর মা তোকে ঘৃণা করবে। ভীতসন্ত্রস্ত নিকোলাস কাঁদতে লাগলো, চিৎকার করে। রিচার্ডের কোলে জবুথবু হয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি ওকে মারতে চাইনি। ওকে বাঁচাও, ওকে বাঁচাও। তুমি আজ প্রমাণ করেছো তুমি আমার ছেলে নিকো। রিচার্ড ছেলের মাথায় হাত বুলিয়ে দেন। নিকোলাস সিক্ত চোখে তাকায় পিতার দিকে। নিষ্ঠুর আর নির্মমতায় ভরা ওই মুখ। মা কি এ থেকেই দূরে রাখতে চেয়েছিল ওকে? আজ মায়ের সব চেষ্টা বিফল হলো। পিতার যোগ্য ছেলে বলে প্রমাণিত হলো নিকোলাস। কিন্তু এমনটা হতে তো চায়নিও। দুর্ভাগ্য আজ ওকে অন্ধকারে ঠেলে দিল। পাপের বোঝা বুকে নিয়ে একটু একটু করে অন্ধকারে তলিয়ে যায় নিকোলাস। ওর সামনে এখন কেবলই অন্ধকার, যেখান থেকে ও আর আলোতে ফিরতে পারবে না। আজ যেন ওই যুবতীকে মারেনি, নিকোলাস নিজে মরেছে। এখন মনে প্রাণে চাইছে সত্যি সত্যি মৃত্যু হোক ওর। হত্যাকারী হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়। রিচার্ড ডাকছেন। নিকোলাসের শক্তি নেই জবাব দেওয়ার। হঠাৎ ওর মনে হলো শীতল কিছু ওর পা বেয়ে আস্তে আস্তে উঠে আসছে ওপরে। কাঁপুনি দিয়ে উঠল সর্বশরীর। ম্যাক্সের ক্রন্দনরত অসহায় মুখ ক্রমশ পরিবর্তন হতে লাগল। 1349 পরিবর্তন হয়ে বর্তমানে এসে থামল। নিকোলাসের সর্বশরীর অস্বাভাবিক রকমের শান্ত। ম্যাক্সের মুখের আদল বদলে ইসাবেলার মুখে রূপ নিয়েছে। ইসাবেলা। বিস্ময়াহত হয়ে চোখ মেলল নিকোলাস। ও হৃৎস্পন্দনের গতি তীব্র গতিতে বাড়ছে।
সেই শীতল স্পর্শটা বুকের বাপাশে উঠে আসতে খপ করে ধরে ফেলে। ঝাড়া দিয়ে সরিয়ে দিতে খিলখিল হাসির শব্দে পুরো কক্ষ ভারী হয়ে ওঠে। এ যেন হাসি নয়, সেই বিষাক্ত সাপের নিঃশ্বাস। গলা চেপে ধরে সামনে দাঁড়ানো সুশ্রী তরুণীরা। কোনোরকম ভয়ের চিহ্ন নেই তরুণীরা চেহারায়। সম্মোহনী হাসি হেসে আরো ঢলে পড়তে চায় নিকোলাসের গায়ের ওপর। ওর উষ্ণ জিহ্বা নিকোলাসের গ্রীবা চোয়াল বেয়ে ঠোঁটের কোণে আসতে থেমে যায়। নিকোলাস ওর শরীর আছড়ে ফেলে অদূরের দেয়ালে। মুহূর্তে সোজা হয়ে দাঁড়ায় তরুণী। কামুক চাহনিতে দেহটাকে আকর্ষণীয় ভঙ্গিতে হেলে দুলে পুনরায় নিকোলাসের পেছনে এসে দাঁড়ায়। চাপা গলায় বলে, চলো না প্রিয়, একটু মজা করি দুজনে মিলে। রাতের নেশায় তোমাকে নিয়ে ডুবে যাই। নিকোলাসের কাঁধে সদন্ত ছুঁয়ে লম্বা আঙুল চোয়াল বেয়ে বুকে নেমে যায়। নিকোলাস ঘুরে ওর চুলে মুঠি চেপে ধরে বলে, গ্যাব্রিয়েলা, এই শেষবার বলছি, আমার চোখের সামনে থেকে চলে যাও। এমন আনরোমান্টিক কেন তুমি বলো তো? আমি তোমার সহচরী এখন, তবে একটু আদর সোহাগ করো না কেন? একটুখানি ভালোবাসো না, প্রিয়? গ্যাব্রিয়েলা ওর গলায় দুবাহু জড়িয়ে গলায় চুমু দিতে লাগলো। নিকোলাস চুলের মুঠি চেপে দূরে সরিয়ে বলে, সহচরী? তুমি আমার সহচরী নও গ্যাব্রিয়েলা। তুমি আর সবার মতোই আমার দাসী। দাসীদের ঔদ্ধত্য আমি মোটেও বরদাস্ত করি না। শাস্তি পাবে তোমার এই আচরণের জন্য। গ্যাব্রিয়েলা ভড়কে গেল নিকোলাসের কথায়। ওর ঘাবড়ে যাওয়া মুখ দেখে বিদ্রূপ করে হাসে নিকোলাস। ভয় পেলে? আদর সোহাগ নেবে না? আজ তোমাকে আমার আদর সোহাগের নতুন রূপ দেখাবো। বিশ্বাস করো, বেজায় পছন্দ হবে সেটা তোমার। ওর চুলের মুঠি ধরে হাওয়ায় উড়ে নিয়ে নিল প্রাসাদের নিচের কবরস্থানে। সেখানে দাঁড়িয়ে ছিল পল। ওর হাতে ছোট্ট একটা ক্রুশ আর শুকনো গোলাপ। গ্যাব্রিয়েলার মুখ সাদা হয়ে গেল। আমার ভুল হয়েছে প্রভু, আমি আর অমন আচরণ করব না। ক্ষমা করুন আমাকে। পল। মালিকের ডাকে নত মাথায় এগিয়ে এলো পল। নিকোলাস গ্যাব্রিয়েলাকে কফিনে ছুঁড়ে ফেলতে পল ওর গায়ের ওপর ক্রুশটা ছুঁড়ে দেয়। চিৎকার করে ওঠে গ্যাব্রিয়েলা। কফিনের মুখ টেনে ওর ওপর শুকনো গোলাপ রেখে দূরে গিয়ে দাঁড়ায় পল। প্রভু, আমাকে ক্ষমা করুন। ভুল হয়েছে। এমনটা আর হবে না। মুক্ত করুন এখান থেকে। গ্যাব্রিয়েলার আর্তনাদ উপেক্ষা করে রুমে ফিরে আসে নিকোলাস। চেয়ারে দুচোখ বন্ধ করে আগের মতো বসে শান্ত গলায় পলকে বলে, আগামীকাল সকাল পর্যন্ত নির্ধারিত গ্যাব্রিয়েলার শাস্তি। তারপর সরিয়ে ফেলি ক্রুশ আর গোলাপ। জি, মালিক। নতুন কোনো খবর আছে? জি, বাল্টিক সাগরের পার্শ্ববর্তী একটি গ্রামে আগামীকাল আপনাকে যেতে হবে। সেখানকার অনুসারীরা খুব করে আশা করছে আপনাকে। মাথা নাড়াতে পল বিদায় হয়। নিকোলাসের কপাল কুঁচকে যায় হঠাৎ। বিড়বিড় করে বলে, বাল্টিক? লিথুনিয়া? মুহূর্তে ইসাবেলার মুখটা ভেসে ওঠে। ইসাবেলা কি এখনো লিথুনিয়া আছে? ও কি ঠিক আছে? হয়তো এতদিনে কোনোভাবে পৌঁছে গেছে রাশিয়াতে। তাই হবে। 4 মাস গত হয়েছে কিন্তু ইসাবেলাকে স্মৃতি থেকে ঝেড়ে ফেলতে পারেনি নিকোলাস। ও যেন কাছে না থেকেও আরও কাছে থিতু হয়েছে। মনে মনে ক্ষিপ্ত হয় নিজের ওপর। কক্ষ থেকে বেরিয়ে যায় শিকারের খোঁজে। ইসাবেলাকে নিয়ে ভাবার সময় কিংবা অবসর নিজেকে দেবে না। ডিসেম্বর মাস, বরফে মোড়া পুরো গা। পায়ের নিচ, গাছের শাখা, পত্র আর বাড়ির ছাদে পুরু বরফের আস্তরণ পড়েছে। ঘরে ঘরে চলছে ক্রিসমাসের প্রস্তুতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্রিসমাসের আমেজে খানিক ভাটা ফেলেছে। গ্রামের অনেক গৃহের কর্তা যুদ্ধে, কেউ বা যুদ্ধাহত হয়ে কষ্টে পার করছে দিন। তাদের সংসারের বেহাল দশা। অনেকে আবার প্রিয়জন হারিয়ে শোকে কাতর। শোকটাকে বুকে করে প্রতিবাদ জানাতে ছোটে হিল অফ ক্রোশেসে। মাদাম আদলৌনা যুদ্ধে শহীদ হওয়া স্বামী এবং আহত পুত্রের স্মরণে বাড়ি থেকে মাইল খানেক দূরে এই হিল অফ ক্রোশেসে এসেছেন। শুধুমাত্র স্বামী শোকেই নন, আর সবার মতো তিনিও মৌন প্রতিবাদ জানান এখানে এসে। পুরোটা স্থান জুড়ে বড় বড় ক্রস। মাদাম আদলৌনার সাথে আনা ক্রসটা বেঁধে দেন সেখানে। এরপর নীরবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। টের পান পেছনে দাঁড়ান মেয়েটার স্থির দৃষ্টি তারিদিকে। বিনয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে সে। মাদাম আদলৌনা বসা থেকে উঠতে গিয়ে সমস্যায় পড়েন। বয়স হয়েছে তার। হাড় দুর্বল, সহজে উঠতে বসতে পারেন না এখন। মেয়েটি এগিয়ে এসে হাতটা ধরে তাকে দাঁড়াতে সাহায্য করে। খুব কম হাসেন মাদাম আদলৌনা। কিন্তু এই মেয়েটির আদব তাকে বড় বিমুগ্ধ করে।
বিমুগ্ধতা ঠোঁট হাসি এনে ছাড়ে। দুজন পাশাপাশি হেঁটে অন্যদিনের মতো বাড়ি ফিরছে। ক্রিসমাসের আগে আগে প্রয়োজনীয় বাজার করে নেবেন বলে ভাবলেন মাদাম আদলৌনা। মেয়েটার জন্য একটা ভালো পোশাক কেনার ইচ্ছে হলো তার। হাঁটতে হাঁটতে বললেন, কোন রংটা পছন্দ তোমার ইসাবেল? ইসাবেলা হয়তো বুঝলো পছন্দের রং জানতে চাওয়ার কারণ। বলল, আমার তো যথেষ্ট পোশাক আছে মাদাম আদলৌনা। অযথা নতুন পোশাকের দরকার কি? ক্রিসমাসে পুরনো পোশাক পরতে দেব তোমাকে আমি? না, ওগুলো তো অতটাও পুরনো নয় মাদাম আদলৌনা। আমার বেশ চলবে। মুচকি হাসল ইসাবেলা। মাদাম আশাহত গলায় বললেন, তবে নেবে না নতুন পোশাক? মাথা নাড়ায় ইসাবেলা। তারপর বলে, একটা অনুরোধ রাখবেন মাদাম আদলৌনা? আগে শুনি তো। নতুন পোশাকের টাকা দিয়ে আমরা কিছু খাবার কিনি। গায়ের অনেকে এই সময় না খেয়ে আছে। খাবারগুলো পেলে ওরা বরং খুশিই হবে। মাদাম আদলৌনা থেমে যান। ইসাবেলা অপ্রস্তুত হয়ে যায়। কথাগুলো বলে ঠিক করলো কি না তাই ভাবছে। মাদাম আদলৌনা মুচকি হাসতে ঠিকবেঠিকের হিসেব চুকে গেল। হাসলো ও। মাদাম আদলৌনা ইসাবেলাকে আশ্রয় দিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিলেন একসময়। বড্ড করুণ অবস্থায় ওকে জঙ্গলে পেয়েছিলেন তিনি। ছেলের জন্য প্রায়ই জঙ্গলে বিশেষ এক ঔষধি পাতা সংগ্রহ করতে যান। বাড়ির পাশের জঙ্গলের পাতাগুলো প্রায় শেষ হয়ে এসেছিল। একজন বলল মাইল কয়েক দূরের দক্ষিণের বড় জঙ্গলে অনেক রয়েছে পাতাগুলো। মাদাম চাইলে কয়েকটা গাছও এনে লাগাতে পারেন। চারিদিকে তখন সোভিয়েত সৈন্যের টহল। কিন্তু একমাত্র সন্তানের সুস্থতার জন্য যে কোনো রিস্কই তিনি নিতে পারেন। আত্মরক্ষা করে জঙ্গলে গিয়েছিলেন। খুব ঝড় বৃষ্টি ছিল সেদিন। ছাতাটা ঝড়ের দাপটে উড়ে যায়। বৃষ্টি থেকে বাঁচতে বেশ বড় একটা গাছের নিচে আশ্রয় নেন। ঝড় থামল। বৃষ্টিও কমে গিয়েছিল। ঝিরিঝিরি বৃষ্টিতে পাতাগুলো খুঁজে কয়েকটা গাছ সমেত তুলে নিলেন। বাড়ি ফিরবেন এমন সময় কান্নার শব্দ কানে এলো। কৌতূহলে সাবধানে এগিয়ে গেলেন। কাদায় মাখামাখি করে পড়েছিল ইসাবেলা। সাহস করে কাছে গিয়ে দেখলেন ততক্ষণে মূর্ছা গেছেও। ওই অবস্থায় তো আর বাড়িতে আনতে পারতেন না। জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। ইসাবেলার জ্ঞান ফিরতে মাদাম আদলৌনাকে দেখে প্রথমে ভয়ে জড়সড় হয়ে যায়। ঠান্ডায় থরথর করে কাঁপছিল ও। চোখ মুখ ছিল ফ্যাকাশে। মাদাম আদলৌনা ওকে অভয় দিয়েও কোনো কথা মুখ থেকে বের করতে পারলেন না। বেশ মায়াও হলো ওর ওই দুরবস্থা দেখে। সঙ্গে নিতে চাইলে রাজি হলো না। মাদাম আদলৌনা বুঝলেন, কারো অপেক্ষা করছে ও। তিনি অনেকক্ষণ বসলেন ওর পাশে। অথচ তিনি নিজেও সন্দিহান ছিলেন মেয়েটাকে সাথে নেওয়ার ব্যাপারে। প্রায় সন্ধ্যা হয়ে এলো। কেউ এলো না দেখে মাদাম ওকে বুঝিয়ে রাজি করলেন। একা জঙ্গলে থাকাটা নিরাপদ নয়। ইসাবেলা নিরুপায় হয়ে রাজি হলো। ওকে দাঁড় করাতে গিয়ে মাদাম আদলৌনা টের পেলেন এক পা আহত ওর। কোনোরকমে ধরে রাস্তা পর্যন্ত নিয়ে এলেন। সেখানে মাদামের ঘোড়া গাড়ি দাঁড়িয়েছিল। ইসাবেলা গাড়িতে উঠেও পেছনে ফিরে তাকাচ্ছিল। মাদাম কারণ জিজ্ঞেস করলে মাথা নত করে ফুপাতে লাগলো। তিনি ভাবলেন ওর পায়ের কারণে হয়তো আপনজন ফেলে চলে গেছে। সান্ত্বনা দিলেন। তার সন্তানের কষ্ট ইসাবেলার মধ্যে দেখে করুণা আরও যেন বেশি হলো। বাড়িতে আনার কিছুদিন পরেই মাদাম আবিষ্কার করলেন ইসাবেলা রাশিয়ান। কিছু কারণে লিথুনিয়া আর রাশিয়ার সম্পর্ক ভালো নয়। দুদেশের জনগণের মধ্যেও এর প্রভাব পড়েছে। মাদাম আদলৌনা একবার ভেবেছিলেন ইসাবেলাকে বাড়ি থেকে চলে যেতে বলবেন। কিন্তু তার ছেলে মাতহেই মায়ের মনের খবর টের পেয়ে নিষেধ করে এমন কাজ করতে। একটা অসহায় মেয়েকে কেবল ওর জাতিগত কারণে এভাবে বিপদের মুখে ছেড়ে দেওয়া অন্যায় এবং নিষ্ঠুরতা বলে মনে করে মাতহেই। তাছাড়া ইসাবেলার প্রতি ওর বিশেষ মায়া আছে বলে ধারণা মাদাম আদলৌনার। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। পঙ্গু ছেলের মন রক্ষার্থে ইসাবেলাকে বাড়িতে রেখে দিয়েছিলেন। মাতহেই প্রায় ইসাবেলা নিয়ে বলে, ইসাবেল খুব ভালো মনের মেয়ে মা। খুব সরল আর পবিত্র ওর মন। ঠিক একটা ফুল যেন। ওর সান্নিধ্যে গেলে অপবিত্রতা দূর হয়ে যায়। ওকে তুমি তাড়িও না মা। আমি কথা দিয়েছি আমার পাটা একটু ভালো হলে রাশিয়া পৌঁছে দিয়ে আসবো ওকে। ছেলের কথা শুনে প্রথম প্রথম বিরক্ত হতেন। কিন্তু এখন তিনি নিজেও মানেন ইসাবেলা ভালো মেয়ে। নিজেকে রেখে অন্যকে নিয়ে যে ভাবে সে খারাপ হয় কি করে। দুজনে হাঁটতে হাঁটতে বাজারের পার্শ্ববর্তী রাস্তায় এসে দাঁড়ায়। চলো কিছু বাজার করে নিই, বললেন মাদাম আদলৌনা।
ইসাবেলা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। বাজার ঘুরে ঘুরে প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ির পথে রওনা হলেন। মাদামের হাতে একটা ব্যাগ আর ইসাবেলা নিয়েছে দুটো। ক্রিসমাস উপলক্ষে অনেক কিছু কিনেছেন মাদাম। ইসাবেলার অনুরোধে অতিরিক্ত ময়দা এবং বাটারও কেনা হয়েছে, সাথে কিছু মাংস। উদ্দেশ্য অনাহারে থাকা মানুষগুলোকে অন্তত একবেলা খাওয়ানো। বাড়ির কাছাকাছি ব্রিজের কাছে এসে থেমে গেল ইসাবেলা। সূর্যের তেজ বাড়াতে বরফ গলতে শুরু করেছে। ঝিলের পাড়ের বরফ গলে দুটো হলুদ টিউলিপ দেখা যাচ্ছে। মাদাম, আপনি বাড়িতে যান, আমি আসছি। হাতের জিনিসগুলো রেখে দৌড়ে গেল সেদিকে। ফুল দুটো দেখে ওর হৃদয় এবং চোখ প্রশান্তিতে ভরে যায়। ছিঁড়বে কি না ভাবতে লাগলো। পেছনে ফিরে বলল, মাদাম। হ্যাঁ, বলো। ফুল দুটো ভীষণ সুন্দর। ছিঁড়ে আনো। সত্যি ছিঁড়ব? তাই তো করতে ছুটে গেছো। না, থাক। মনমরা হয়ে উঠে দাঁড়ায় ইসাবেলা। ফুল গাছ এই সুন্দর, হাতে এলে মূর্ছে যাবে। মাদাম ব্রিজের ওপর থেমে ওর দিকে তাকিয়ে বললেন, ছাগলে খেয়ে নেবে দেখলে। তুমি বরং ছিঁড়েই আনো ইসাবেলা। এত সুন্দর ফুল ছাগল খেয়ে নেবে? ছাগলের তো আর তোমার আমার মতো সৌন্দর্য জ্ঞান নেই। ওরা যা দেখে খাদ্য হিসেবেই দেখে। আর কথা বাড়িও না, চলে এসো তাড়াতাড়ি। ঘরে অনেক কাজ পড়ে আছে। মাতৃর গোসলের সময় হলো। ফুল ছিঁড়া নিয়ে এতক্ষণ দনুমনু ছিল। মাতৃর কথা মনে পড়তে ফুলগুলো ছিঁড়ে নিয়ে রেখে যাওয়া ব্যাগ তুলে চলল বাড়ির দিকে। মাদাম আদলৌনা হাতের ব্যাগ সহ কিচেনে ঢুকেছেন। পরনের সোয়েটার খুলতে খুলতে বললেন, মাতৃ কি করছে দেখে এসো তো ইসাবেলা। এক্ষুনি যাচ্ছি। হাতের ব্যাগ নামিয়ে সোয়েটার খুলে ফুল দুটো নিয়ে চলে এলো দোতলায়। মাতৃর দরজায় নক করতে ভেতর থেকে জবাব এলো, এসো ইসাবেল। আহত পা মেলে বিছানায় আধশোয়া হয়ে বসেছিল মাতৃ। হাতে নতুন বই। ইসাবেলা উচ্ছ্বসিত হয়ে ওর সামনে বসে বলল, দেখো কি এনেছি। হাতের বইটা কোলের ওপর রাখল মাতৃ। গোল চশমা নাকের ওপরে ঠেলে ইসাবেলার হাতের ফুলগুলোর দিকে তাকালো। হলুদ টিউলিপ। সুন্দর না? খুব। তা কোথায় পেলে এই সুন্দরীদের? খিলখিল করে হেসে উঠল ইসাবেলা। ব্রিজের পাশে। তোমার পছন্দ হয়েছে? অনেক। মাত্রই বইটা পুনরায় খুলল। ইসাবেলা উঠে বেডের পাশের ছোট্ট টেবিলের ফুলদানির পাশে রাখল টিউলিপ দুটো। ফুলদানির ফুলগুলো নেতিয়ে পড়েছে। ওগুলো নিয়ে নিচে এলো। মাদাম কিচেনে নেই। ইসাবেলা ফুলদানি পরিষ্কার করে নতুন পানি ভরে আবার ওপরে উঠে এলো। আগের স্থানে ফুলদানিটা রেখে টিউলিপ দুটো ওতে রাখল। মাত্রই বই থেকে মুখ তুলে ওর হাসি মুখ দেখে মুচকি হাসল। ইসাবেলা ওর দিকে ফিরতে দৃষ্টি নামিয়ে নিল মাত্রই। মুখোমুখি বসল ইসাবেলা। কি পড়ছো? বই। বিদ্রুপের সুরে বলল মাত্রই। ঠোঁট উল্টে ফেলে ইসাবেলা। ওর গাল টেনে দিয়ে মাত্রই বলল, তুমি এত কিউট কেন? উহু। মাত্রই। গাল ডলতে ডলতে রেগে তাকালো ইসাবেলা। মাত্রই বইটা রেখে পাশ থেকে নতুন একটা বই বের করে বলল, এটা ধরো। আমার জন্য। হুম। এটা পড়লে বাল্টিক ভাষা আরো ভালো বলতে পারবে। যদিও অনেক স্পষ্ট এখন তোমার উচ্চারণ। তবে আরো চর্চা করতে হবে। কোথাও সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ইয়েস, স্যার। স্যালুট করতে মাত্রই হাসলো আবার। ওর সাথে ইসাবেলাও। ইসাবেলার হাসি মুখে মুগ্ধ নয়নে চেয়ে রইল মাত্রই। এই মেয়েটার মুখ কারো কথা মনে করিয়ে দেয়। কত স্মৃতি তখন ভাস্বর হয় হৃদয়পটে। ইসাবেলার মাথার স্কার্ফ থেকে কয়েকটা চুল বেরিয়ে এসে কপালে পড়েছে। ঝুঁকে তর্জনী দিয়ে ছুঁয়ে কানের পাশে গুজে দিল মাত্রই। ইসাবেলার হাসি থেমে যায়। একদৃষ্টে চেয়ে আছে মাত্রীর চোখে। বেল। ইসাবেলার গালের একপাশে হাত রাখল মাত্রই। ইসাবেলা জোরপূর্বক হাসার চেষ্টা করে। এই নৈকট্য ওকে অস্বস্তি দেয়। সরে বসতে গিয়েও জোরতা জাগে। বেল। হু। তুমি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ। মাত্রই মুচকি হেসে ওর কপালে চুমু দিয়ে আগের মতো সরে বসল। ইসাবেলা কিছুই যেন বুঝল না। ভুরু কুঁচকে বলল, কেন বললে ও কথা? কোন কথা? বইয়ে ফের মনোযোগ দিল মাত্রই। বিশ্বাস করি কি না? আমি কাছে যাওয়াতে অস্বস্তি হচ্ছিল তোমার। ভেবেছিলে কিছু বোধহয় করে ফেলবো, তাই না? লজ্জিত হয় ইসাবেলা। মাত্রই শব্দ করে হাসল। তোমাকে মাস দুই আগে কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, তুমি আমাকে বন্ধু ভাবো। এক্সাক্টলি, তাহলে আমার সাথে এখনো সহজ হও না কেন তুমি? এত জোরতা কিসের? তুমি কি অন্য কিছু ভাবো? না, না।
আমি বন্ধু আর বড় ভাই ছাড়া আর কিছু ভাবি না তোমাকে। কসম করে বলছি। গলা ছুঁয়ে বলল ইসাবেলা। ওর আতঙ্কিত মুখ দেখে না হেসে পারে না মাতভেই। বোকা মেয়ে, আমি তো এমনিতেই বলেছি। আয়নায় তাকাও কেমন আতঙ্কিত হয়ে আছে তোমার মুখ। সামান্যতেই ঘাবড়ে গেছো। এসব কিন্তু ভালো লক্ষণ নয় ইসাবেল। দুষ্টু চোখে ভুরু নাচাতে লাগলো মাতভেই। ইসাবেল্লা রুষ্ট মুখে উঠে দাঁড়ায়। হাতের বইটা দিয়ে মাতভেইর বাহুতে বাড়ি দিয়ে বলে, তুমি সবসময়ই এমন ফাজলামো করো মাতভেই। ধাত, ভালো লাগে না। আর কখনো ফুল এনে দেব না তোমাকে। আচ্ছা, সরি। এই নাকে ধরেছি। লাগবে না তোমার সরি। অসভ্য কোথাকার। গাল ফুলিয়ে বেরিয়ে যায় মাতভেইর ঘর থেকে। মাদাম আদলৌনা কিচেনে দুপুরের খাবার তৈরি করছিলেন। চুলায় মাতভেইর গোসলের পানি গরম হচ্ছে। ইসাবেলার গোমরা মুখে সে বসল চুলার পাশে। আবার কি হয়েছে? জানতে চাইলেন মাদাম আদলৌনা। ইসাবেলা বলল, কিছু না। হাঁপ ছেড়ে আটা গুলতে লাগলেন মাদাম। তোমার কারণে ছেলেটার মুখে একটু হাসি দেখি। না হলে পায়ের কারণে ছেলে আমার ডিপ্রেশনে ভুগছিল। বাঁচার আশা ছেড়ে দিয়েছিল মাতভেই। দিনরাত বন্ধ ঘরে বসে দুশ্চিন্তা করত। কথা বলাও ছেড়ে দিয়েছিল। তোমার কারণে ছেলেটা আমার আবার আগের মতো হয়েছে। কোনোদিন ওর পা ঠিক হবে কি না জানি না, কিন্তু ও বাঁচার আশা আর ছাড়বে না। তুমি ওকে সেই মনোবল জুগিয়েছ। কৃতজ্ঞ আমি তোমার কাছে ইসাবেলা। এসব বলে আমাকে লজ্জা দেবেন না মাদাম। কৃতজ্ঞ তো আমি আপনাদের কাছে। অচেনা একটা মেয়েকে আপন সন্তানের মতো গৃহে আশ্রয় দিয়েছেন। মাত্রেই ছোট বোনের মতো ভালোবাসা দিয়েছে। আপনাদের এই ঋণ আমি কিছুতেই পূরণ করতে পারবো না। মাদাম হাত ধুয়ে ইসাবেলাকে কাছে ডাকেন। ওকে জড়িয়ে ধরে আদর করে বলেন, সৃষ্টিকর্তা তোমার দুঃখ কষ্ট লাঘব করে দিন। সুখী হও জীবনে মা। ইসাবেলা সরে এসে মাদামের হাতটা ধরে অশ্রুসজল চোখে বলে, মাত্রেই আবার হাঁটবে। আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন ফিরবেও। আপনি চিন্তা করবেন না ওকে নিয়ে। হুম, তাই যেন হয় মা। মাদাম আবার ব্রেড বানানোর কাজে লেগে যান। ইসাবেলা স্যুপ তৈরির প্রস্তুতি নেয়। স্যুপ তৈরির সামগ্রীর মধ্যে গাজর খুঁজে পেল না। মাদাম, গাজর তো আনা হয়নি। আহ, ভুলে গেছি। এখন গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে। সাথে দুহালি ডিমও এনো। পার্স থেকে টাকা বের করে দিলেন ইসাবেলাকে। ব্রিজের পথে গেলে সময় বেশি লাগে। সময় বাঁচাতে পূব দিকে জঙ্গল ঘেরা হাঁটু সমান বরফের ওপর দিয়ে রওনা হয়। এই পথে যেতে ওর ভালোই লাগে। পাখির কুজন শুনতে শুনতে এগিয়ে যায়। দুপুর হতেই সূর্যের তেজ ম্লান হয়। মৃদু বাতাসে উড়ে আসা বরফের ছাট বাড়িয়ে দেয় ওর গায়ের কাঁপুনি। শ্বাস প্রশ্বাসের সাথে মুখ থেকে ধোঁয়া ওঠে। বাজারে পৌঁছে কেজি খানেক গাজর আর দুহালি ডিম নিয়ে বাড়ির পথে রওনা হয় আবার। ডিম আর গাজর একটা ব্যাগে ভরে বাবাহুর সাথে বুকে জড়িয়ে নিয়েছে। ডান হাতে চিকন লম্বা একটা গাজর। ওটা এক এক কামড়ে চর্বণ করতে করতে জঙ্গলের পথ ধরে এগোচ্ছিল। হঠাৎ একটা পরিচিত গন্ধে পা জমে গেল। সেই সোদা মাটির গন্ধ। ডান হাতের অর্ধ খাওয়া গাজর ঠোঁটের কাছে থেমে আছে। বাবাহু শক্ত হয় ব্যাগের ওপর। ঘুরে তাকায় বাদিকে। না, কেউ নেই। ধীরে ধীরে ডান দিকে ঘুরতেই চমকে ওঠে। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নিকোলাস। পরনে সেই কালো আলখেল্লা। হুডি ঘাড়ের ওপর পড়ে আছে। চট করে দৃষ্টি সরিয়ে নেয় ইসাবেলা। কান্নার তরঙ্গ ওর বুকে আছড়ে পড়ে। চোখ দুটো ভীষণ জ্বলছে। হাত পা জমে যাওয়ার উপক্রম। ডান হাতের গাজর মাটিতে পড়ে যায়। ব্যাগটাও হয়তো পড়তো। ইসাবেলা বাহু শক্ত করে। এতদিন বাদে নিকোলাসকে দেখে বুকের বাপাশে গোপন ব্যথাটা নড়ে উঠল। প্রকাশ্যে আসার জন্য বেপরোয়া। আর দুর্বল হতে চায় না ইসাবেলা। যে নির্দয়ভাবে ছেড়ে গেছে তার প্রতি কোনো আবেগ জাহির করবে না। দ্রুত পদে হাঁটতে লাগলো সামনে। যত এগোচ্ছে সেই পরিচিত গন্ধটা ততই হারিয়ে যাচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে ইসাবেলার। চেপে রাখা কান্নাটা বানের জলের মতো ফুঁসে ফেপে বেরিয়ে এলো চোখ দিয়ে। চোখ মুছতে মুছতে ছুটল বাড়ির দিকে। পেছনে ফিরে তাকাবে না ও। নিকোলাসের জন্য ওর মনে আর কোনো স্থান নেই। কিন্তু মন যে সে কথা মানতে চাইল না। এত উপেক্ষা আর ব্যথার পরেও নিকোলাসকে আরেকবার দেখার স্বাদ জাগে। থেমে যায় ইসাবেলা। ঘুরে দাঁড়ায় জঙ্গলের দিকে। নিকোলাসের ছায়াও এখন আর নেই সেখানে। ঠোঁট শক্ত করে চেপে ব্রিজে ওঠে। বিড়বিড় করে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে, কেন নিকোলাস? কেন?
আর যে সহ্য হয় না আমার। হৃদয় ভাঙার ব্যথা কত সাংঘাতিক যদি জানতেন আপনি নিকোলাস। যদি বুঝতেন সেদিন কতটা আঘাত আমায় দিয়েছেন। বোকা আমি, ভুলে যাই কারো দুঃখে আপনার কিছু এসে যায় না। ভুলে যাই আপনার কাছে কিছু আশা করা বোকামি। এত কিছু জেনেও আমার মন বারবার একই ভুল, একই বোকামি করে। কি করব এই মনকে নিয়ে আমি? কি করব? থমথমে রাত। গহীন অরণ্যের মাঝে একদল নরনারী হাঁটু ভেঙে প্রার্থনার ভঙ্গিতে বসে আছে। সামনে বহু পুরনো মদভর্তি বোতল, ক্রন্দনরত 5টা শিশু আর ভীতবিহ্বল অর্ধনগ্ন 2জন তরুণী। প্রার্থনারত নরনারীর মুখে অদ্ভুত শব্দ। অশুভ শক্তিকে আহ্বান করছে ওরা। অদূরে জ্বলছে 3টে মশাল। সেই মশালের আলোতে অস্বাভাবিক ওদের চাহনি। রাত গভীর হতেই অশুভ শক্তির প্রতি আহ্বান আরো জাগ্রত শোনায়। অশুভ এক আবহাওয়া চারিদিকের ঘন কালো অন্ধকারে জড়িয়ে যায়। ক্রমশ স্পষ্ট হতে থাকে নেকড়ের গর্জন। একটা দুটো এমন করে অসংখ্য নেকড়ের গর্জনে ভারী হয়ে ওঠে চারপাশ। ধীরে ধীরে মানুষগুলোর দিকে অগ্রসর হয়। প্রার্থনার ভঙ্গিতে বসে থাকা নরনারীরা কাঁপছে, থরথর করে। শীতে নয়, আতঙ্কে। কিন্তু সেই আতঙ্ক চোখ ওদের পর্যন্ত পৌঁছাচ্ছে না। চোখে তখন কেবল লোভ আর লালসা বিচ্ছুরিত হচ্ছে। চাপা গোঙানির শব্দ শুনতাই ঠোঁটের হাসি দীর্ঘ হলো ওদের। প্রভু, প্রভু। আগের চাইছে জোর গলায় ডাকলো ওরা। হঠাৎ অনেকগুলো কালো বাদুড় উড়ে এসে ঘিরে ধরল। তারপর সেই বাদুড় একটা মানুষের অবয়ব নেয়। দুহাত শূন্য তুলে উঁচু গলায় পিশাচ বন্দনা করে। ঝুঁকে পড়ে মূর্তিটির সামনে। আবেগ ঢেলে পড়ল ওদের গলায়। প্রভু, প্রভু। আপাদমস্তক কালো আলখেল্লা পরা দীর্ঘদেহী এক মানব মূর্তি দাঁড়িয়ে আছে ওদের সামনে। চোখ দুটো এবং নাক হুডির আড়ালে। চাঁদের আলোয় চকচক করছে ওর রক্তিম ঠোঁটের দুপাশের সাদা দাঁত। জ্বলন্ত বুভুক্ষু চোখে এক পাল নেকড়ে এসে থামল দুপাশে। সদর্পে পায়চারি করতে করতে মূর্তিটি বলল, আমি খুশি হইনি তোদের কাজে। সন্তুষ্ট করতে পারিসনি আমাকে তোরা। রাগে ঘোত ঘোত শব্দ করে। সামনে বসা এক মধ্যবয়সী নারী থুতনি তুলে সরাসরি চেয়ে বলে, খুশি হননি? আপন স্বামীপুত্রের শেষ রক্ত পান করেছি আপনাকে সন্তুষ্ট করতে। গরু ছাগল পাখি কিছুই বাদ রাখিনি। আর কি করব বলুন প্রভু? আর কি করলে অমরত্ব পাবো আমি? আলখেল্লা পরিহিত মূর্তিটি এগিয়ে এসে রমণীর চোয়াল চেপে নিকটে এনে বলে, ব্যাস সেইটুকু। এখনো এই গায়ে জীবন্ত মানুষের হাসি শোনা যায়। ঘরে ঘরে পবিত্র মানব শিশু জন্মায়, ঈশ্বরের আরাধনায় গির্জার ঘণ্টা বাজে। আমি চাই এসব বন্ধ হোক। গায়ে জীবন্ত নয় জীবনৃতের হাসি শোনা যাবে। মানব শিশু জন্মাবে পিশাচের গোলামি করতে। গির্জায় ঘণ্টা ঈশ্বরের নয় আমার আরাধনায় বাজবে। তোরা সবকটা অকর্মা। তোদের দিয়ে এসবের কিছুই হয়নি। গোলামিটাও ঠিকমতো করতে পারিস না, তুচ্ছ মানুষ। আবার অমরত্ব চাস? গোলাম, অমরত্ব নয়, তোকে মৃত্যু দেব। ঠোঁটের পাশের সাদা সুচালো দাঁত দুটো মুহূর্তে নারীর নগ্ন কাঁধে গেঁথে যায়। অসহ্য যন্ত্রণা ছটফট করতে লাগলো। খানিক পরে নারীর আর্তনাদ থেমে যায়। মাটিতে পড়ে গেল ওর নিথর প্রাণহীন দেহ। বাকিরা আতঙ্কিত। নত মাথায় ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু ওরা জানে না, ক্ষমা শব্দটা পিশাচের অভিধানে নেই। এরা কেবল আপন স্বার্থে চলে। ওই নারীর মতোই দশা হয় বাকিদের। নেকড়েদের রাতের খোরাকে পরিণত হতে হয়। ওদের আহাজারি, নেকড়ের গর্জন আর পিশাচটার পৈশাচিক হাসিতে কেঁপে ওঠে রাতের নির্জনতা। শিশু আর তরুণীদের তুলে নিয়ে অদৃশ্য হয়ে যায় পিশাচ মূর্তিটি। মুহূর্তে আবার সেই নিশুতি নিস্তব্ধতা। গাঢ় ঘুমে আচ্ছন্ন ইসাবেলা। গলা অবধি কম্বল টানা। ঘুমের ঘোরে বাকাত হল। বন্ধ ঘরে আচমকা দমকা হাওয়া বইতে লাগলো। জানালার পর্দা উড়ে একপাশে সরে যায়। বাঁকা চাঁদ আকাশে। চাঁদের আলো এসে পড়ল ঠিক ইসাবেলার শিওরে। মাথার কাছের জানালার ফাঁক গলে একটু একটু করে ঘরে ধোয়া ঢুকল। স্বরূপে আবির্ভূত হল নিকোলাস। নিঃশব্দে এসে দাঁড়ায় ইসাবেলা মাথার পাশে। অনিমেষ চেয়ে আছে চন্দ্রালোকিত ইসাবেলার মুখশ্রীতে। এই নিস্তব্ধতার মধ্যেও একটা শব্দ ওর কানে এসে লাগলো। ঢিপ, ঢিপ, ঢিপ। হাত রাখলো বুকের বাপাশে ওপর। শব্দটার উৎপত্তি এখান থেকে। শব্দ বেজে ওঠে কেবল এই ঘুমন্ত তরুণীরা কাছাকাছি এলে। ও নিকোলাসের সব এলোমেলো করে দিয়েছে। ঘৃণা করে ম্যাক্স এবং তার বংশধরদের। কিন্তু ইসাবেলাকে কেন ঘৃণা করতে পারছে না?
মুখ ফিরিয়ে নিয়ে এতদিন দূরে থাকার পরেও আবার এই মেয়ের সামনেই এসে দাঁড়িয়েছে। এখানে আসার পূর্বে পণ করেছিল ইসাবেলার খোঁজ নেবে না। দুদিন না যেতেই সে পণ ভেঙেছে। পাবে না জেনেও গিয়েছিল সেই জঙ্গলে আর লিভিয়ার বাড়িতে। কথাও ছিল না ইসাবেলা। গত 4 মাস মনকে বুঝিয়েছে ও ইসাবেলার পরোয়া করে না। যা করেছে তাতে একটুও অপরাধবোধ নেই। কিন্তু সেদিন ইসাবেলাকে না পেয়ে ওর সাথে কিছু ঘটেছে এই ভয় পূর্বের সব কথা অর্থহীন হয়েছে। ওর নির্মমতা ওকেই সদ্গুণে আঘাত করেছে। ক্ষুব্ধ হয় নিজের ওপর। কেন এত নিষ্ঠুর হলো সে? কেন? ভেতর থেকে জবাব এলো। এই নিষ্ঠুরতা, স্বার্থপরতাকে একদিন স্বেচ্ছায় গ্রহণ করেছিস তুই। ধ্বংস ছাড়া এ স্বভাব থেকে তোর নিষ্কৃতি নেই। নিকোলাস জানে এ সত্যি। জানে বলেই নিজের অনুভূতিকে প্রকাশ্যে আসতে দেয়নি। ইসাবেলাকে বলেনি কতটা পছন্দ করে ওকে। অপ্রকাশিত অনুভূতি যত সহজে উপেক্ষা করা যায় প্রকাশ্যে এলে তা কঠিন হয়। তাছাড়া ম্যাক্সের বংশধরদের সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে চায় না। এই ম্যাক্স নাম নিকোলাসের ভালোলাগাকে ক্রোধে পরিণত করে। সেই ক্রোধের শিকার হয়েছে ইসাবেলা। বারবার এমনই হবে। কষ্ট পাবে ইসাবেলা। এই একজন মানুষকে কষ্ট দিয়ে শান্তি পায় না নিকোলাস। নিজের শান্তির জন্য হলেও ইসাবেলাকে কষ্ট দিতে নারাজ। এ নিয়ে স্বভাব আর মনে চলে তুমুল লড়াই। আমি তোমায় ব্যথা দিয়েছি বিনিময়ে ঘৃণা, ক্ষোভ আমার প্রাপ্য। এই প্রাপ্য আমি অস্বীকার করি না, বেলা। কিন্তু আজ যখন দেখেও মুখ ফিরিয়ে চলে গেলে ভীষণ কষ্ট হয়েছিল আমার। অস্বীকার করতে ইচ্ছে হলো তোমার এই রাগ, ক্ষোভকে। বেলা, এখন কি তুমি আমাকে ঘৃণা করো? হয়তো করো। এটাই তো স্বাভাবিক। অথচ আমার মন চাইছে কিছু অস্বাভাবিক হোক। নিষ্ঠুর হওয়ার সাথে সাথে কেমন স্বার্থলোভীও আমি, তাই না বেলা? বিদ্রুপের হাসি নিকোলাসের ঠোঁটে। ইসাবেলার শিওর থেকে উঠে জানালার কাছে যায়। পেছনে ফিরে শেষবার ওর মুখটা দেখল। জানি না কোন তীব্র আকর্ষণ আমার সকল নিয়ন্ত্রণে ধস নামায়। চঞ্চল হয় মন। আসবো না, দেখবো না ভেবেও গন্তব্য শেষ হয় তোমার দুয়ারে। আমি চাই না আবার চাই তোমায়, বেলা। এই চাওয়া না চাওয়ার দ্বিধাদ্বন্দ্ব কোনোদিন শেষ হবে কি না জানি না, শুধু জানি তোমাকে ভুলে থাকা আমার দ্বারা আর হবে না। আমি চাইলেও সেটা এখন অসম্ভব। এই অনুভূতির যন্ত্রণা যদি কেউ বুঝতো। যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল নিকোলাস। মিনিট বাদে ইসাবেলা ডান পাশ ফিরল। ধীরে ধীরে সিক্ত চোখ মেলে তাকায়। বালিশের কোণাটা দুহাতে চেপে ধরে মুখ গুজে কান্নার শব্দ গোপন করার চেষ্টা করে। মনে মনে ভাবে, এ কি স্বপ্ন ছিল? নিকোলাস কি স্বপ্নে এসেছিল? যা শুনল সব কি ওর স্বপ্ন? কিন্তু সেই সোদা মাটির গন্ধ যে স্পষ্ট পেয়েছিল ও। নাক টানল আরেকবার। এখনো এই ঘরে গন্ধটার রেশ রয়ে গেছে। তবে সত্যিই এসেছিল ওর ঘরে নিকোলাস। ওই কথাগুলো স্বপ্নে নয় বাস্তবেই বলেছে। ইসাবেলার সর্বশরীর অসাড় হয়ে এলো। অস্থির হয়ে ওঠে চিত্ত। নিকোলাসের মনের কথা জেনে কিভাবে প্রতিক্রিয়া করবে ভেবে পেল না। কাঁদতে কাঁদতেই হেসে উঠল, পরক্ষণেই গম্ভীর হয়ে হয়ে গেল। এভাবে বিক্ষিপ্ত মনে নির্ঘুম কাটিয়ে দিল ঘন্টা পর ঘন্টা। রাত ভোর হওয়ার পথে ইসাবেলা আবার বাপাসে ফিরে শোয়। সামনের অন্ধকারে নির্নিমেষ চেয়ে রইল। একসময় জলে ভরে উঠল আখি। আপনাকে ঘৃণা করতে পারলে বুঝি ঠিক হতো, কিন্তু সেই ঠিক আজ আমার কাছে বেঠিক নিকোলাস। আপনাকে ঘৃণা করা ইহজীবনে আমার হবে না। পিটারকে আমি ভালোবাসতাম, ভেবেছিলাম এই অনুভূতি কখনো বদলাবে না। আজ দেখুন, ভালোবাসি কথাটা ভালোবাসতাম হয়ে গেল। বেঈমান, বেহায়া হলো আমার মন আপনার কারণে নিকোলাস। দুহাত বুকে জড়ো করে বলে, ঈশ্বর, আর দেখিও না তাকে। এমন বড় দুর্বল। একবার একজন ভেঙেছে, জোড়াতালি দিয়ে বেঁচে আছি। এবার ভাঙলে যে আর বাঁচতে পারবো না। যা আমার হবে না তাতে আর মন মিশিও না। দয়া করো প্রভু, এই দুর্বল মনের ওপর করুণা করো। ইসাবেলার রাত ভোর হলো অশ্রু বিসর্জন দিয়ে। ভোরের দিকে আবার ঘুমে তলিয়ে যায়। ঘুম ভাঙে মাতৃর ডাকে। ঘুম জড়ানো চোখে দরজা খুলে আবার ফিরে এলো বিছানায়। কম্বল টেনে উপুর হয়ে শুয়ে পড়ল। মাতৃর ক্রাচের ঠক ঠক শব্দ বিছানার পাশে এসে থামে। বিছানার এক পাশ দেবে যায়। ইসাবেলার রাতের কান্না হঠাৎ ফিরে আসে। উদ্বিগ্ন হয়ে ওঠে মাতৃ। বেল, কি হলো তোমার? কেন কাঁদছ? কোনো জবাব নেই। ফুপিয়ে কাঁদছে ইসাবেলা। মাতৃ আর প্রশ্ন করল না।
ইসাবেলা ওকে নিজের জীবনের অনেক কিছুই বলেছে। নিজের পরিবার পরিজনের কথা, পিটারের কথা, অসুস্থতার কারণে বায়ুবলে বাড়ি থেকে দূরে আসা, আততায়ীর হাতে ভ্যালেরিয়ার মৃত্যু, তারপর সেখান থেকে পালিয়ে একের পর এক বিপদ কাটিয়ে এই পর্যন্ত লিভিয়ার আশ্রয়ে থাকা ইত্যাদি। মাত্রেই বিশ্বাস করেছিল ওর কথা। মেয়েটার প্রতি করুণা জন্মেছিল। কথা দিয়েছে পাটা চলার মতো ঠিক হলেই বাড়ি পৌঁছে দিয়ে আসবে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, বাড়ির কথা মনে পড়ছে, বেল। ইসাবেলা মাথা ঝাঁকাল হ্যাঁ সূচক। হাঁপ ছেড়ে আহত পায়ের দিকে তাকায় মাত্রেই। পাটা যে কবে ঠিক হবে, কবে পৌঁছে দেবে আপন দেশে মেয়েটাকে। ক্যাম্প এবং যুদ্ধস্থলের অতিরিক্ত ঠান্ডায় পায়ের টিস্যু অকেজো হতে থাকে। অসহনীয় ব্যথা হতো। ওর সাথের কয়েকজন সৈন্যের মৃত্যু ঘটেছিল এই রোগে। মাত্রেই মরেনি, কিন্তু ওর ডান পাটা প্রায় অকেজো হয়ে যায়। ডাক্তার আশা ছেড়ে দিয়েছেন। বলেছেন এ পা আর ভালো হবে না। পঙ্গু দিয়ে তো যুদ্ধ হয় না। ফিরতে হলো বাড়িতে ওকে। মাদাম আদলৌনা আশা ছাড়েননি। আধুনিক ঔষধ যা পারেনি ভেষজ পাতা দিয়ে তাই চেষ্টা করছেন। আজকাল মাত্রেই সামান্য অনুভব করে পায়। হতাশা ভুলে নিজেও মনে মনে আশা করে একদিন দুপায়ে দাঁড়াবে। ইসাবেলা সেই আশায় জোর বাড়িয়ে দিয়েছে। এই মেয়েটাকে দেওয়া কথা ওর মনোবলে শক্তি যোগায়। মাত্র 25 বছরের জীবন। কত কি দেখার করার বাকি আছে। ওই যে মেয়েটা যাকে মাত্রেই মন দিয়ে বসে আছে। যে মাত্রেইর জীবনের প্রথম প্রিয়তমা। পরপর দুটো রাতের সঙ্গিনী ছিল মেয়েটি। ওই 2 রাতই শ্রেষ্ঠ রাত মাত্রেইর জীবনে। এরপর আর দেখা হয়নি, বলা হয়নি মনের কথা। ইসাবেলাকে রাশিয়া নিয়ে যাওয়ার পর সে আরেকবার ওই ক্লাবে যাবে। খুঁজবে মেয়েটাকে। প্রায় 2 বছর হতে চলল। এতদিনে মেয়েটার নিশ্চয়ই নতুন সঙ্গী হয়েছে। অথবা প্রেমিক। এখন কি মাত্রেইকে চিনবে? মনটা বিষণ্ণ হয়ে ওঠে এসব ভেবে। ইসাবেলা চোখ মুছে উঠে বসল। এতক্ষণ কেঁদে বড্ড হালকা লাগছে। মাত্রেইর প্রশ্ন এড়াতে বিছানা ছেড়ে নেমে সোয়েটার পরে নেয়। অবিন্যস্ত চুলগুলোর ওপর স্কার্ফে পরতে পরতে বলল, নাস্তা করেছো মাত্রেই? না, একসাথে নাস্তা করব বলেই ডাকতে এলাম। আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি রুমে গিয়ে বসো। রুমে নয়, আজ লনে বসে নাস্তা করব। লনে? মাথা খারাপ হয়েছে তোমার? এত ঠান্ডার মধ্যে লনে বসলে পায়ে সমস্যা হবে তোমার। হবে না। পায়ে একসাথে 3টে গরম মোজা আর বুট পরে নেব। না, প্লিজ বেল। 1 সপ্তাহ ঘরে বসে বর হয়ে গেছি। শুধু আধ ঘন্টা বসবো। মাদাম রাগ করবেন। করবে না। আমি মানিয়ে নিয়েছি। সত্যি। শতভাগ। আমার বিশ্বাস হয় না। মাদ্রিকে উঠে দাঁড়াতে সাহায্য করল ইসাবেলা। এই না সেদিন বললে আমায় বিশ্বাস করো। সে আলাদা কথা ছিল। এখন আমি মাদামের ঘরে গিয়ে নিজের কানে শুনে আসব। অবিশ্বাসী নারী। মেকি ক্ষোভ প্রকাশ করে মাত্রেই। ইসাবেলা চোখ পাকিয়ে মুচকি হেসে মাদামের ঘরে গেল। মাদাম আদলৌনা ঘরে নেই। নিচে খুঁজেও পেল না। মাত্রেই প্রস্তুতি নিয়ে ততক্ষণে নিচে নেমে এসেছে। লনের দিকে যাবে অমনি পেছনে থেকে ওর সোয়েটারের টেনে ধরে ইসাবেলা। না, আর এক পা এগোবে না। প্লিজ বেল। মাদাম রাগ করবেন মাত্রেই। মা গির্জায় গেছে। আসতে দুপুর হবে। মাত্র আধ ঘন্টার ব্যাপারই তো। মা জানবে না। আমি মাদামের থেকে কিছু লুকাব না। বাইরে কি পরিমাণ তুষার পড়েছে দেখছো। তোমার পায়ের জন্য লনে বেরোনো ঠিক হবে না এখন। দীর্ঘশ্বাস ছেড়ে বসার ঘরে এসে বসল মাত্রেই। ইসবেলার খারাপ লাগলো ওর বিমর্ষ মুখ দেখে। একটুখানি ভেবে কিচেনে গেল। ফিরে এলো প্রায় মিনিট 5 পরে। চলো আমার সাথে। না, এখানেই বেশ আছি। বাহ, কি রাগ। ওঠো বলছি। জোরপূর্বক দাঁড় করিয়ে নিয়ে এলো পূর্ব দিকের বড় জানালার পাশে। খোলা জানালা দিয়ে বাইরের বরফ আচ্ছাদিত গাছ, বাড়ি সবই দেখা যাচ্ছে। অদূরের সাদা বরফে মোড়া জঙ্গলের খানিকটাও চোখে পড়ে। হিম বাতাস বইছে। মাত্রেই জানালা ঘেঁষে হাত বাড়ায় বাইরে। তুষার বৃষ্টিতে ভিজে গেল ওর হাত। হাসি মুখে সামনে চেয়ে রইল। বন্ধ ঘরে বসে এই খোলা হাওয়া, শীতল বাতাসও মিস করছিল। প্রাণভরে শ্বাস নিল। ইসাবেলা ভেতরের ঘর থেকে ছোট্ট টেবিল আর দুটো চেয়ার এনে রাখল। টেবিলের ওপর চকলেট রল, গরম কফি, কুকিজ আর প্যানকেক দিয়ে সাজিয়েছে। মাত্রেই বসল চেয়ার টেনে। ইসাবেলা বসার ঘরের ফায়ারপ্লেস থেকে কয়েক টুকরো উত্তপ্ত কয়লা একটা লোহার পাত্রে এনে মাত্রেইর পায়ের নিচে রেখে হাত ঝাড়া দিয়ে বলল, শেষ। ঘুরে দাঁড়ায় মাত্রেইর দিকে।
এবার খুশি তো? সানন্দে মাথা নাড়ে মাতভেই। ইসাবেলা সবটা দেখে নিয়ে বলে, 1 মিনিট, আরেকটা জিনিসের অভাব। আমি যাব আর নিয়ে আসব। এক ছুটে দোতলায় উঠে গেল। কিছুক্ষণ পর নেমে এলো একটা বই হাতে। মাতভেইর সামনে নিবেদনের ভঙ্গিতে বইটা দিয়ে বলল, মহারাজ, আজকের এই ব্রেকফাস্টটা আরও একটু চমৎকার করতে কবিতার বইটা পাঠ করার অনুরোধ জানানো হচ্ছে। বইটা হাতে নিয়ে রাজার ভঙ্গিতে মাতভেই বলল, অনুরোধ রক্ষা করা হলো বালিকে। তারপর দুজনে হো হো করে হেসে ওঠে। ইসাবেলা মাতভেইর সামনের চেয়ারে গিয়ে বসে। এক টুকরো প্যান কেক মুখে দিয়ে ধোয়া ওঠা কফিতে চুমুক দিতে দিতে বই থেকে কবিতার লাইন নেওয়াতে লাগলো মাতভেই। চকলেট রল চিবুতে চিবুতে দুহাতের মাঝে গাল রেখে মুগ্ধ হয়ে শুনছে ইসাবেলা। ঠোঁটের হাসি দেখে কে বলবে এ কেবল নিজের মনকে ভুলিয়ে রাখার ছল। স্বামী যুদ্ধে প্রাণ হারিয়েছে, একমাত্র পুত্র যুদ্ধাহত হয়ে ঘরে বসে আছে। মাদাম আদলৌনার সংসার বড় কষ্টে চলত একসময়। অর্থাভাবে রাঁধুনি হিসেবে কাজ নিলেন মেয়েরের বাড়িতে। আগে সকাল থেকে সন্ধ্যা অবধি সেখানে থাকতে হতো। এখন মাদামের শরীর ভালো যাচ্ছে না। মেয়র পত্নী ভালো মনের মানুষ। মাদাম আদলৌনার কর্মনিষ্ঠায় খুশি হয়েছে তিনি। মাস কয়েক হলো মাদামের স্বাস্থ্যের অবনতি দেখে 3 বেলার জায়গায় 2 বেলা রান্না করতে বলেছেন। মাসের বেতন আগের মতোই রেখেছেন অবশ্য। মেয়র বাড়িতে 2 বেলা রান্না করে কিছু অর্থ জমিয়ে 5টা ভ্যারি কিনেছিলেন। ভ্যারিগুলো এখনো দুগ্ধ দেওয়ার মতো হয়নি। ওর গায়ের পশম খানিক বেড়েছে। আরও কিছুদিন গেলে পশম ছাড়িয়ে নেবেন। তারপর সেগুলো দিয়ে বানাবেন সোয়েটার, কম্বল। এসব কাজে মাদাম আদলৌনা বেশ দক্ষ। এই ভ্যারিগুলো নিয়ে মাদাম আদলৌনার স্বপ্ন অনেক। ভবিষ্যতে এদের সংখ্যা বাড়লে ফার্মটা বড় করবেন। দুধ বিক্রির সাথে সাথে মাখন, পনিরও তৈরি করে বাজারজাত করার চিন্তা ভাবনা আছে। তখন এতেই তার সংসার ভালোভাবেই চলে যাবে। ততদিনের সৃষ্টিকর্তার কৃপা হলে মাতভেইও পুরোপুরি সুস্থ হয়ে দাঁড়াবে। ভালো একটা মেয়ে দেখে ছেলেকে বিয়ে করাবেন। ছেলের জন্য ভালো মেয়ের কথা ভাবতেই ইসাবেলার মুখটা ভেসে উঠল। মেয়েটাকে মাদামের ভারী ভালো লাগে। ওদের দুজনকে একসাথে বেশ মানায়। ইসাবেলাকে নিয়ে ছেলের মনের ভাবনা কি মাদামের খুব জানতে ইচ্ছে করে। আজ ভাবলেন ছেলেকে একটু বাজিয়ে দেখবেন। সন্ধ্যায় বাড়ি ফিরে প্রথমে বাড়ির পেছনের ফার্মটা ঘুরে এলেন। ভ্যারি ছাড়াও তাদের একটি খয়েরি রঙের ঘোড়া আছে। ঘোড়াটি মাদামের স্বামীর পছন্দের ছিল। স্বামীর স্মৃতি মনে করে ওর গায়ে মাঝে মাঝে হাত বুলিয়ে দেন। মৃত মালিকের কথা স্মরণ করে না আহ্লাদে, ঘোড়াটা কেমন একটা আওয়াজ তোলে। মাথা ঘষে মাদামের গায়ে। আজ ঘোড়াটা ভিন্ন আচরণ করল। কাছেই ঘেঁষতে দিল না। ভ্যারিগুলো এক কোণে ঘাড় গুজে বসে আছে। যেন রাজ্যে ক্লান্তি ওদের চোখে। সকালে দেওয়া ঘাসগুলোও নেতিয়ে আছে সামনে। মাদামের মনটা কেমন করল। বাড়ির ভেতর ফিরে এলেন। কিচেনে তৈজসপত্র নাড়াচাড়ার শব্দ হচ্ছে। মাদাম আদলৌনা এগিয়ে গেলেন। বিটরুট স্যুপের সুগন্ধ পাচ্ছেন তিনি। মাদাম, কখন এলেন? চুলার পাশ থেকে উঠে দাঁড়ায় ইসাবেলা। এই এখনই। রান্না কি শেষ? ঘ্রাণ কিন্তু বেশ আসছে। রান্নাও আগে থেকেই জানতো, কিন্তু এদেশের রান্না আবার একটু ভিন্ন। মাদাম আদলৌনার হাত ধরে সেটাও ও শিখছে। রাঁধতে ওর ভালোই লাগে। চুলা থেকে একটুখানি সরে বলল, দেখুন না কেমন হয়েছে। মাদাম আদলৌনা পাতিলের দিকে ঝুঁকে ঘ্রাণ নিয়ে চামচে নেড়েচেড়ে একটু টেস্ট করলেন। সব ঠিক আছে। বেশ দ্রুত শেখো তুমি ইসাবেল। এক্ষেত্রে ক্রেডিট কিন্তু আপনারই। আপনি শিক্ষক হিসেবে ভালো। মাদাম আদলৌনা মুচকি হাসলেন। বেশিক্ষণ স্থায়ী হলো না তার হাসি। কিচেনের দরজার কাছে এসে থামলেন। ডান পাশের জানালা দিয়ে ফার্মটা দেখা যায়। ভ্যারিগুলোর ক্লান্ত মুখ তাকে ভাবনায় ফেলে। এই তো তার ভবিষ্যৎ। এগুলোর কিছু হলে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্নটা ভেঙে যাবে। ইসাবেলা স্যুপের পাত্র চুলা থেকে নামিয়ে রাখে। রাতের খাবার ওরা আরো দেরিতে খায়। তখন স্যুপটা গরম করে নেবে। মাদাম আদলৌনার গম্ভীর মুখ দেখে ইসাবেলা বলল, কি হয়েছে মাদাম আদলৌনা? আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কিছু না। হাঁপ ছাড়লেন শব্দ করে। বসার ঘরে এসে বসলেন। সামনে ফায়ারপ্লেসটা জ্বলছে। বেশ আরাম লাগছে উষ্ণতায়। মাতভেই কি করছে? ইসাবেলা বসার ঘরে আসতেই জানতে চাইলেন মাদাম। ইসাবেলা বলল, বোধহয় পড়ছে। মাদাম আদলৌনা খেয়াল করলেন ইসাবেলার মুখ মলিন হয়ে উঠেছে। এমনটা হয় মাতভেই ওকে রাগালে।
আবার কি করেছে ও? কিছু না তো। মাদাম জানেন এই জবাবই দেবে মেয়েটা। অনুযোগ অভিযোগ করেই নাও। কিন্তু ছেলেকে তো তিনি চেনেন। সারাদিন ঘরে বসে বর হলে মেয়েটাকে এটা ওটা বলে রাগিয়ে মজা নেয়। মিল হতেও ওদের সময় লাগে না। মাদাম তাই তেমন গুরুত্ব দিলেন না। ইসাবেলা বই হাতে বসল তার সামনের সোফাতে। দুজনের মধ্যে আর তেমন কথাবার্তা হলো না। মাদামের মনটা বড় বিচলিত হয়ে আছে ভ্যারিগুলোর পরিবর্তনে। একটু পর উঠে নিজের রুমের দিকে গেলেন। ইসাবেলার মনটা আজ ভীষণ খারাপ। মাত্রেই আজ ওকে ধমকে দিয়েছে। দোষ কিছুটা ওরও ছিল, কিন্তু অমন দোষ তো ও রোজ করে। আজ তবে ধমক দিল কেন? ধমক দিয়েছে সেটাও সহ্য হয়। কিন্তু দুপুর থেকে সন্ধ্যা হয়ে এলো মাত্রেই একবারও ডাকলো না। অভিমানে ওর কান্না পাচ্ছে। মাদাম তখন মন খারাপের কারণ জিজ্ঞেস করাতে ও প্রায় কেঁদেই ফেলত। সেটা চাপা দিতে বইটা খুলে বসেছে। বই খুললে কি হবে? একটা বাক্য যদি মাথায় ঢুকছে, সব গুলিতে যাচ্ছে। মনোযোগই দিতে পারছে না। বিরক্ত হয়ে বইটা পাশে বন্ধ করে রাখলো। অনেক হয়েছে। মাত্রেই কথা না বললে ওর বইয়েই যাবে। ইসাবেলা সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। মাত্রেইর রুমের পরের রুমটা ওর। মাত্রেইর দরজার সামনে এসে থেমে যায়। সারাদিন দরজাটা বন্ধ। একবারের জন্যও খোলেনি। এমনটা আগে হয়নি। একা মাত্রেই ঘরে বসে থাকেনি এতক্ষণ। আজ কি হলো ওর? চিন্তা হচ্ছে ইসাবেলার। ও আর অভিমান করে থাকতে পারল না। ধীর পায়ে এগিয়ে দরজার লোকে হাত দিল। নিঃশব্দে খোলার চেষ্টা করল ওটা। দরজা সামান্য ফাঁক করে উকি দেয়। বিছানা শূন্য। চোখ বুলাল ঘরের ভেতর। খাটের একপাশে ছড়িয়ে আছে কাগজ। হঠাৎ ওর কানে ফুপানোর শব্দ এলো। খাটের মাথার দিকের সংকীর্ণ জায়গাটাতে একটা মাথা দেখা গেল। মাত্রেই কাঁদছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলো ইসাবেলা। রুমটাতে আবছা আধার। খোলা দরজা দিয়ে করিডোরের এক ফালি আলো ঢুকলো মাত্রেইর রুমে। মাত্রেই চমকে তাকায় পেছনে। ইসাবেলার উদ্বিগ্ন মুখে খানিকক্ষণ সিক্ত চোখে চেয়ে রইল। আস্তে আস্তে ওর মুখটাতে অপরাধবোধ জেগে ওঠে। মুখ ঘুরিয়ে বসলো আগের মতো। ইসাবেলা এগিয়ে যাবে তখনই চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা কাগজের ওপর। কয়েকটার ওপর করিডোরের স্পষ্ট আলো পড়েছে। একটা চিত্র ওর দৃষ্টি আকর্ষণ করল। ইসাবেলা জানতো মাত্রেই ভালো আঁকে। ইসাবেলার কয়েকটা ছবিও এঁকে দিয়েছে। একদম জীবন্ত ওর হাতের ছবিগুলো। এই যে মেঝেতে পড়ে থাকা মানবীর চিত্র, এও কিন্তু জীবন্ত লাগলো। কতদিন বাদে মুখটা আবার দেখল ইসাবেলা। কাপা হাতে একটা চিত্র তুলে নিল। আশ্চর্যে অস্ফুটে বেরিয়ে এলো, তাতিয়ানা। ওর মাথায় যেন কিছুই ঢুকলো না। নিজের পরিবারের কথা মাত্রেইকে বলেছে। তাতিয়ানার কথাও বলেছে, তবে তেমন করে না। বলেছিল, তাতিয়ানা নামে ওর একটা বড় বোন আছে। বোনের ছোট্ট একটা মেয়ে আছে। নাম তাশা। তাশাকে ও খুব ভালোবাসে। প্রচণ্ড মিস করে। ব্যাস, এই এতটুকু। দৈহিক কোনো বর্ণনা দেয়নি। না দেখে এমন নিখুঁত ছবি কেউ আঁকতে পারে। আর তাতিয়ানারই কেন? হঠাৎ ওর মাথাটা ঘুরে উঠল। মাত্রেই ওকে বলেছিল ও একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটার বাড়িও রিগাতে। বন্ধুদের সাথে একটা বিশেষ প্রয়োজনে একবার রিগা যেতে হয়েছিল। ক্লাবে ও তেমন যায় না। বন্ধুরা জোর করাতে গিয়েছিল সেখানের একটি ক্লাবে। সেখানেই মেয়েটার সাথে পরিচয়। প্রথমবার দৃষ্টি বিনিময়ে একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিল। মাত্রের ক্ষেত্রে সেটা অবশ্য লাভ অ্যাট ফার্স্ট সাইট। সামান্য কথাবার্তা হয়। দুজনে ড্রিঙ্ক করেছিল। দৈহিক আকর্ষণকে ওরা কেউ এড়িয়ে যেতে পারেনি। রাতটা একই বিছানায় কাটে। সকালে ঘুম ভাঙলে মাত্রেই মেয়েটাকে আর পায়নি। এরপরের আবারও দেখা হয়। সেদিন মেয়েটি নেশায় বুঁদ থাকলেও মাত্রেই পুরোপুরি চেতনায় ছিল। মাত্রেই চেয়েছিল কথা বলতে। কিন্তু কথা বলার মতো অবস্থায় ছিল না মেয়েটি। আগের রাতের মতোই সেদিনও একই বিছানায় কাটল। কেবল দেহের টান ছিল না সেদিন মাত্রেই। ভালোবেসে ছুঁয়েছিল মেয়েটিকে। ভালো লেগেছিল মেয়েটিকে ওর, ভেবেছিল সকালে ডেটের প্রস্তাব দেবে। কিন্তু আগের মতোই সকালে মেয়েটি ওর জেগে ওঠার আগেই চলে যায়। এরপর আর তাকে দেখতে পায়নি ওই ক্লাবে। পিতার মৃত্যুর খবরে রিগা থেকে দ্রুত ফিরে আসতে হয়েছিল। তারপর যুদ্ধে যেতে হলো। বছর কেটে গেলেও মেয়েটির স্মৃতি আজও মাত্রেইর মন থেকে যায়নি। ওই স্মৃতি ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি করেছে। ইসাবেলা জানত মেয়েটির প্রতি মাত্রেইর ভালোবাসার গভীরতা, কিন্তু সেই মেয়েটি যে ওর আপন সহোদরা তা ও কল্পনাও করেনি।
মাতরেই মাথা হেঁট করে বসে আছে। ইসাবেলা সামনে গিয়ে বসল। চিত্রটা এগিয়ে ধরতে মাতরেই হাত বাড়িয়ে নেয়। ওর চোখ থেকে দুফোঁটা জল পড়ল তাতিয়ানার ছবির ওপর। সকালে বালিশের পাশে যেই কাগজ ধরার কারণে তোমাকে ধমকেছি তা এই ছিল, বেল। এই মেয়েটির ছবি। আম সরি, বেল। তোমার সাথে অমন ব্যবহার করা আমার উচিত হয়নি। এই মেয়েই কি সে, যার কথা বলেছিলে? হ্যাঁ। ওর ছবি দেখাতে চাওনি কেন? জানি না। বোধহয় একপাক্ষিক ভালোবাসা বলেই কাউকে ওকে দেখাতে চাইনি। একপাক্ষিক? তুমি ভাবো ও তোমাকে ভালোবাসে না? মাত্রেই সে কথার জবাব দিল না। এই প্রশ্নের জবাব ওর কাছে নেই। ছবিটার দিকে একদৃষ্টে চেয়ে রইল। ইসাবেলা মাতভেইকে দেখছে। মাতভেই। হু। আমার দিকে একটু তাকাবে? ভুরু কুঁচকে তাকায় মাতভেই। ইসাবেলা ওর মুখ চোখ ভালো করে দেখে বিস্ময় বলল, আমি আগে কেন খেয়াল করিনি? কি? মাতভেই প্রশ্ন করে। ইসাবেলা ওর চোখের দিকে চেয়ে বলল, তোমার চোখ। ওরও চোখের মণি তোমারটার মতো সবুজ। তারপর মুখের আদলেও তো কত মিল। হা ঈশ্বর! ইসাবেলা হাতে মুখ ঢাকল। মাতরেই ওর কথার অর্থ বুঝতে না পেরে বিভ্রান্ত মুখে চেয়ে আছে। তুমি কি বলছো বলো তো? কার চোখের মণি আমার মতো? কার সাথে মিল? ইসাবেলার চোখ ভরে উঠল জলে। ঠোঁটে হাসি। আনন্দে হুট করে মাতরেইর গলা জড়িয়ে ধরে। বেল। আমি আজ অনেক খুশি মাতরেই, অনেক। ইসাবেলার মুখ তুলে গলা থেকে মাতরেইর কাঁধে হাত রাখতে ব্যথায় হিস হিস করে উঠল মাতরেই। কি হয়েছে? কাঁধ থেকে হাতটা সরিয়ে প্রশ্ন করে ইসাবেলা। মাতরেই মুহূর্তে নিজেকে সামলে নেয়। কিছু না। না, কিছু তো হয়েছে। দেখাও কাঁধ। মাতরেই বাধা দেওয়ার আগে শার্টের গলাটা সরিয়ে ফেলে ইসাবেলা। ক্ষুদ্র ক্ষুদ্র দুটো গর্ত হয়ে আছে কাঁধে। রক্ত জমে গেছে। এই গর্ত ইসাবেলার পরিচিত। রক্তশূন্য মুখে তাকালো মাতরেইর দিকে। এ গর্ত? মাতরেই শার্টের কলার টেনে ঢোক গিলল। এ কিছু না। একটুখানি ব্যথা পেয়েছিলাম। ব্যথা? না, তুমি মিথ্যা বলছো। রেগে ওঠে মাতরেই। মিথ্যা? কেন মিথ্যা বলবো আমি? অনেক বকবক হয়েছে। এখন যাও তো। একা থাকতে দাও একটু। মাতরেই শোনো, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। আমরা তো বন্ধু, তাই না? বলো না কিভাবে হলো এই ক্ষত? কেউ রাতে আসে তোমার ঘরে? এই যেমন কালো। ইসাবেলার কথা শেষ করতে দেয় না মাতরেই। বিরক্ত ঝেড়ে বলে, উফ! এত বকবক করতে পারো? আর কে আসবে রাতে আমার ঘরে? কি সব আবোল তাবোল বকছো? যাও তো এখন আমার চোখের সামনে থেকে। যাও, প্লিজ। মাতরেইর ধমকে উঠে দাঁড়ায় ইসাবেলা। কিন্তু যায় না। মাতরেই প্লিজ বলো না। ইসাবেলা, আমার রুম থেকে বেরো বলছি। যাও। মাতরেই চেঁচিয়ে ওঠে এক প্রকার। বাধ্য হয় ইসাবেলা ওর রুম থেকে বেরিয়ে যেতে। ও বেরিয়ে যেতে দরজায় চেয়ে মাতরেই বলল, আমি বড় পাপ করে ফেলেছি, বেল। এই পাপ গোপন করতে তোমাকে ধমকেছি। ক্ষমা করো আমাকে। আমার ভালোবাসাকে আমি অপমান করেছি, বেল। তোমাকে আমি বলতে চাই, কিন্তু কি করে বলবো? কি করে বলবো গত রাতে ওই পিশাচিনীরা আমাকে বশ করে কি কি করেছে? আমি নিরুপায় ছিলাম, বেল। বড্ড নিরুপায় ছিলাম। আমার মতো দুর্বল পাপীর মরে যাওয়া ভালো। মরণ হোক আমার। তাতিয়ানার ছবিটাতে হাত বুলিয়ে বলল, তোমার সাথে বুঝি আর দেখা হবে না প্রিয়তমা? মৃত্যুর আগে যদি একবার দেখতে পেতাম তোমায়, একবার বুকে জড়িয়ে নিতে পারতাম, মরেও বুঝি শান্তি হতো। কিন্তু তা আর সম্ভব নয়। ইসাবেলা নিজের রুমে ফিরে এলো। ওর ভয়, অস্থিরতা ক্রমাগত বেড়ে যাচ্ছে। এই শীতেও ঘামছে। মাতরেইর রুমের দরজার আড়ালে দাঁড়িয়ে ওর শেষ কথাগুলো শুনেছে। পিশাচিনী? হ্যাঁ, তাই তো বলল ও। মাতরেইর বলা পিশাচিনীদের সাথে কি নিকোলাসের কোনো যোগসূত্র আছে? ইসাবেলার সন্দেহের তীর নিকোলাসের দিকে ছোটে। সেদিন রাতে নিকোলাস ওর রুমে এসেছিল। আর তারপরেই এসব ঘটনা। কাকতালীয় বলে ব্যাপারটা উড়িয়ে দিতে পারে না। ওর মন আর মস্তিষ্কে বিবাদ শুরু হয়। মন বলে ইসাবেলাকে এরা সাহায্য করেছে জানার পর নিকোলাস মাতরেইর সাথে এমনটা করবে না। মস্তিষ্ক বলছে, পিশাচো। ওর মধ্যে মানবিকতা নেই। ও সব পারে। রক্তের নেশার কাছে সব তুচ্ছ। মস্তিষ্কের এই যুক্তি উপেক্ষা করতে পারে না ইসাবেলা, আবার মানতেও চায় না। মন মস্তিষ্কের এই বিবাদ একপাশে সরিয়ে তাসা আর তাতিয়ানার ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো।
পিতার ছায়া ছাড়া তাসার ভবিষ্যৎ সহজ হবে না। পদে পদে মানুষের কথা শুনতে হবে। তাসার জন্মের পর তাতিয়ানার উচ্ছৃঙ্খল জীবনে অনেকটা শৃঙ্খলতা এসেছে। মাতৃর ভালোবাসা হয়তো ওকে পুরোপুরি বদলে দেবে। সুন্দর একটা সংসার হবে তাতিয়ানার। আন্না মেরিও, ওলেগ সহ বাড়ির সকলে খুশি হবে তাতিয়ানাকে সংসারী দেখে। মাত্রেই ফিরে পাবে প্রিয়তমাকে। বেচারা জানেও না ওর একটা ফুটফুটে কন্যা সন্তান আছে। প্রিয়তমার গর্ভে নিজের সন্তান হয়েছে জানলে ও বুঝি আনন্দে আত্মহারা হয়ে যাবে। আর তাসা, সে বাবাকে পেলে কতই না খুশি হবে। মাদাম আদলৌনা একমাত্র পুত্রের মুখ চেয়ে বেঁচে আছেন। ছেলেকে সুস্থ হতে দেখার স্বপ্নে প্রহর গুনছেন। মাতৃর যদি কিছু হয়ে যায় তবে এতগুলো মানুষের জীবনের খুশিগুলো মুছে যাবে। তাসা কখনো বাবাকে পাবে না। মাতৃই জানবে না মেয়ের কথা। তাতিয়ানার জীবন স্বাভাবিক হবে না। মায়ের উচ্ছৃঙ্খল জীবনের প্রভাব পড়বে তাসার উপর। আমার তাসার ভবিষ্যৎ নষ্ট হতে দেব না আমি। মাতৃর কিছু হবে না। কিছু হতে দেবই না আমি। কি করবে তবে? পরিচিত গলা শুনে পাশ ফিরে তাকায়। আগাথা বসে আছেন। আপনি কেন এসেছেন আবার? বলেছি তো আপনার কথা মতো কিছু করব না। ইসাবেলা রাগ মুখে উঠে দাঁড়ায়। আগাথা হতাশ গলায় বলেন, আমি জানি। জানেন তবে কেন এসেছেন? নতুন করে মিথ্যা বলতে। আমার ইমোশন নিয়ে খেলা করতে। ইসাবেলার রাগ গলে অশ্রুজল জমে চোখের কার্নিশে। আগাথা বলেন, তুমি ভুল বুঝছো আমায় ইসাবেলা। আমি তো কেবল তোমাকে সাহায্য করতে চেয়েছি এবং চাচ্ছি। তাচ্ছিল্য ভরে হাসল ইসাবেলা। তাই মিথ্যা বলা, আমার অনুভূতি নিয়ে খেলা করা বুঝি আপনার সাহায্য আগাথা? আমি তোমায় মিথ্যা বলিনি। আচ্ছা, বলেছিলেন বিকেলের পরে ছাড়া আপনি পৃথিবীতে আসেন না। অথচ সেদিন দুপুরের আগে এসেছিলেন। ভেবেছিলেন নেশায় বুঁদ হয়েছিলাম, খেয়াল থাকবে না সময়ের হিসাব। তারপর ম্যাক্সের সাথে আমার কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে এড়িয়ে গেলেন। এসবের অর্থ কি দাঁড়ায় বলুন আগাথা? আপনি জানেন ভ্যালারি আমার হৃদয়ে কতখানি জুড়ে আছে। আর তাই ওর মৃত্যুকে হাতিয়ার করে আমাকে দিয়ে নিজের কাজগুলো করিয়ে নিতে চেয়েছিলেন, ঠিক না? আগাথার নিরুত্তর মুখে চেয়ে কাষ্ঠ হাসল ইসাবেলা। আমার মন সরল আগাথা, কিন্তু বোকা নই আমি। দেরিতে বুঝলেও অনেক কিছুই বুঝি। ভ্যালারি মৃত্যু সামনে দেখেও আমাকে পালাতে বলেছিল। ও বলেনি প্রতিশোধ নিতে, কারণ আমার ভ্যালারি আমাকে কোনোদিন বিপদের মুখে ঠেলে দিতে চায়নি। আপনি নিজের স্বার্থে আমাকে বিপদের দিকে যেতে উৎসাহ দিয়েছেন। আমার বাঁচা মরাতে আপনার কিছু এসে যায় না, তাই না আগাথা? আমার সব কথায় এখন মিথ্যা মনে হবে। তাই জবাব আজ আর দেব না আমি। একদিন আমাকে বুঝবে। এই নিরুত্তর থাকার কারণ সেদিন তুমি উপলব্ধি করবে ইসাবেলা। আজ শুধু মাত্রেইকে বাঁচানোর কথা ভাবো। ইসাবেলা সরাসরি তাকালো এবার আগাথার দিকে। আপনি মাত্রেইর ব্যাপারটা জানেন? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে চাই এই ব্যাপারে। যদি তুমি রাজি হও। ইসাবেলা এই মুহূর্তে আর কোনো পথ দেখে না। কিভাবে বাঁচাব মাত্রেইকে? ও যে আমাকে কিছুই বলছে না। হতাশ মুখে বসলো আগাথার পাশে। ওর বলার প্রয়োজন নেই। আজ রাতে আমি তোমাকে সব দেখাবো। তৈরি থেকো। মাথা নাড়ায় ইসাবেলা। আগাথা অদৃশ্য হবে তখনই বলল, বিনিময়ে কি চান? আগাথা বললেন, আপাতত বিনিময়ের কথা না হয় থাক। মাদ্রিকে বাঁচাতে হবে আমাদের। ওটাই মাথায় রেখো। আসি। আগাথা চলে যেতে মাদাম আদলৌনা ডিনারের জন্য ডাকলেন। ইসাবেলা নিচে গেল। মাদ্রিকে ডাকতে সে জানায় আজ নিজের রুমে খাবে। মাদাম আদলৌনা বেশ বুঝতে পারছেন ইসাবেলা এবং মাদ্রির মধ্যে গুরুতর কিছু একটা হয়েছে। নয়তো মাদ্রি একা একা ডিনার করতে চাইবে কেন? ইসাবেলাও প্রতিবাদ করছে না। ইসাবেলাকে আরেকবার জিজ্ঞেস করলেন ওদের মধ্যে কিছু হয়েছে কিনা। আগের মতোই বলল, কিছু হয়নি। ইসাবেলার গম্ভীরতা দেখে আর বেশি প্রশ্ন করলেন না। খাবার আজ নিজেই নিয়ে গেলেন ছেলের রুমে। বিছানায় আধশোয়া হয়ে চোখ মুদে ছিল মাতৃ। মাকে দেখে স্বভাবসুলভ মৃদু হাসল। মায়ের সাথে অন্যদিনের মতো স্বাভাবিক কথাবার্তা বলল। তবুও কোথাও একটা খটকা লাগছে মাদামের। মাতৃ স্যুপ খাচ্ছে। মাদাম ওর অসার পাটাতে হাত বুলিয়ে বললেন, ইসাবেলাকে কিছু বলেছ তুমি? মেয়েটা মুখ ভার করে আছে। ঠোঁটের কাছে নেওয়া স্যুপ ভর্তি চামচটা থেমে গেল। মায়ের দৃষ্টির তীক্ষ্ণতা এড়াতে তাড়াতাড়ি আবার মুখে দিল চামচ। শূন্য চামচ বাটিতে নামিয়ে হেসে বলল,
তখন একটু মজা করেছিলাম, তাতেই অমন রেগে আছে। একটু পরে ডেকে মানিয়ে নেব। চিন্তা করো না। মাদাম মাথা দোলালেন। চামচের স্যুপ নাড়াচাড়া করতে করতে একটুখানি ভেবে বলল, ও কি কিছু তোমাকে বলেছে মা? কোন ব্যাপারে? মাতৃ মায়ের ভুরু কুঁচকে যাওয়া মুখটা দেখে জবাবটা বদলে ফেলল। ওর বাড়িতে চিঠি পাঠানোর ব্যাপারে। চিঠি পাঠাবে নাকি? ভাবছিলাম আর কি। অহ, কিন্তু তা সহজ হবে না। জানোই তো লিথুনিয়া এখন জার্মানদের কবজায়। ও দেশে চিঠি চালাচালি করছো, টের পেলে ঝামেলা হবে। চিঠি পাঠানো তো সহজ কাজ নয়। কে যাবে পোস্ট অফিস? আমিও সে কথা ভাবছিলাম। তবুও একটা চেষ্টা করে দেখব। এতদিন আপনজন ছেড়ে মেয়েটার কষ্ট হচ্ছে। কোনোভাবে রিগাতে পৌঁছে দিতে পারলেও মনে শান্তি পেতাম। যাই করো সাবধানে। নতুন কোনো বিপদ আমি আর চাচ্ছি না বাবা। মাত্রেই শেষ চামচ স্যুপ মুখে দিয়ে মাথা নাড়ায় হ্যাঁ সূচক। মাদাম আদলৌনাট্রে হাতে উঠে দাঁড়ান। তার যাওয়ার পথে চেয়ে থাকতে থাকতে চোখ ভিজে এলো মাত্রেই। ঠোঁট চেপে কেঁদেই দিল একসময়। মা বড় একা হয়ে যাবে ভাবতেই কান্নার জল বাড়ল আরো। তখন প্রায় মধ্যরাত। আগাথাকে অনুসরণ করে মাত্রেই রুমের দিকে চলল ইসাবেলা। নিঃশব্দে ভেজানো দরজা আরেকটু ফাঁক করে উকি দিল দুজন রুমের ভেতর। করিডোরের আলো নিভানো। মাত্রেই রুম অন্ধকার। জানালার পর্দা টানা। কিছুই দেখতে পাচ্ছে না ইসাবেলা। আগাথা অদৃশ্য হয়ে যায়। হঠাৎ জানালার পর্দা উড়ে সরে গেল একপাশে। পূর্ণ চাঁদ আকাশে। সেই আলোতে মাত্রেই রুমটা আস্তে আস্তে পরিষ্কার। ইসাবেলার সামনে দৃষ্টি থামল মাত্রেইর বিছানার ওপর। নগ্ন দুটো নারীমূর্তি মাত্রেইর ওপরে। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ওরা। ইসাবেলা স্পষ্ট শুনতে পাচ্ছে মাত্রেইর চাপা গোঙানির শব্দ। নারীমূর্তি দুটির মুখ মাত্রেইর গলায় ডুবে আছে। কিছুক্ষণ যেন শ্বাস ফেলতে ভুলে গেল ইসাবেলা। পিশাচিনীদের একজন মিহি হাসির শব্দ তুলে সরে এলো মাত্রেইর গলার কাছ থেকে। ওদের মতো নির্বস্ত্র মাত্রেই। চোখ নামিয়ে নিল ইসাবেলা। এখনো বুঝেছে কেন তখন মাত্রেই সত্যি বলতে চায়নি। এই লজ্জা ঢাকতে এড়িয়ে গেছে সকল প্রশ্ন। আবার তাকালো সামনে। সরে আসা ডাইনিটা মাত্রেইর কোলে বসেছে। কামনার সুখে ওর মাথাটা খানিক ঝুঁকে গেছে পেছনে। চাঁদের আলোয় ওকে চিনতে একটুও সময় লাগলো না ইসাবেলার। নামটা মনে করার চেষ্টা করল। গ্যাব্রিয়েল্লা। ক্রোধে ব্রহ্মতালু জ্বলে ওঠে। ক্ষিপ্র গতিতে পা বাড়াতে কেউ টেনে ধরে। চেঁচিয়ে উঠতে গেলে মুখ চেপে ধরে পরিচিত হাতটা। বোকামি করো না। খালি হাতে লড়াইয়ে পেরে উঠবে না ওদের সাথে। ছিঁড়ে খাবে মুহূর্তে তোমাকে। আগাথার কথাতে নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ আনে ইসাবেলা। ফিরে তাকায় আরেকবার। দ্বিতীয় ডাইনিটা মাত্রেইর ঠোঁটে ঠোঁট লাগিয়ে আছে। ওর মুখ ঠিক দেখতে পাচ্ছে না ইসাবেলা। ইভারলি। আগাথা বললেন। ইসাবেলা দুহাতের মুষ্টি শক্ত করল। ওর সাধ্য থাকলে এক্ষুনি এই দুটোকে ও শেষ করে ফেলে। আগাথা টেনে নিয়ে এলো পাশের রুমে। নিকোলাস এর সাথে জড়িত। রুমে ঢুকেই প্রশ্ন করল ইসাবেলা। মনে মনে একটু হাসলেন আগাথা। মুখটা স্বাভাবিক রেখে বললেন, হতে পারে আবার নাও পারে। এত কিছু জানেন আর এটাতে দনুমনো। নিকোলাসের আশেপাশে যাই না আমি। কেন? আগাথা জবাব দিলেন না দেখে চাপা রাগটা বেরিয়ে এলো ইসাবেলার। এ কথারও জবাব দেবেন না? বাহ, চমৎকার। শুনে রাখুন, মাধবীর সাথে যা হচ্ছে তাতে আপনার ছেলের সামান্য যদি হাত থাকে ওকে আমি শেষ করে ফেলব। আগাথা জানালার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালেন, তার ঠোঁটে ঝিলিক দিল এক চিলতে হাসি। পেছনে দাঁড়িয়ে অধৈর্য হয়ে উঠল ইসাবেলা। বলুন কি করে ওদের শেষ করব আমি? আমি ভেবেছি তুমি মাত্রেইকে বাঁচানোর উপায় জানতে চাইবে। ইসাবেলা কপাল কুঁচকে বলে, কথা তো একই। তুমি বললে তাই। কি বলতে চাইছেন? গ্যাব্রিয়েল্লাকে এই রূপে দেখে অবাক হয়েছে? না, না, অবাক কেন হব? ও যে আপনার ছেলের রক্ষিতা ছিল তা তো আমি জানতামই, এখন আপনার ছেলের ভালোবাসার পিশাচি হয়েছে, এতে অবাক হওয়ার তো কিছু নেই। আগে ইভারলি ছিল, এখন গ্যাব্রিয়েল্লা যোগ হয়েছে। কদিন বাদে আরও মেয়ে হবে। আপনার ছেলের মতো পিশাচের কাছে এই তো আশা করা যায়। মোটেও অবাক হইনি আমি। ইসাবেলা বিছানার একপাশে গিয়ে বসল। দুহাতে শক্ত করে ধরল বিছানার কোণা। পা দুটো অস্থিরভাবে ফ্লোরে আঘাত করছে। আগাথা এসে বসলেন ওর পাশে। কাঁধে হাত রাখতে ইসাবেলা অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে উঠল, মাধবীকে আমি মরতে দিতে পারবো না। আমার বোনের মেয়ের ভবিষ্যৎ জড়িত ওর সাথে। ওকে বাঁচানোর উপায় বলুন।
আমি আজ ওয়াদা করছি এর বিনিময়ে যা বলবেন তাই করব। আগাথা হাসলেন। তুমি সত্যি দেখি আমাকে স্বার্থপর ভেবে নিলে ইসাবেলা। একদিন প্রমাণ করে দেব যতখানি স্বার্থপর আমায় তুমি ভাবো ততখানি আমি নই। তোমার বাঁচা এবং মরা দুটোতেই আমার এসে যায়। ভোরে মোরগ ডাকতেই আগাথার প্রেতাত্মা অদৃশ্য হয়ে গেল ইসাবেলার সামনে থেকে। যাওয়ার পূর্বে তিনি সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন। কাজটা দিনের বেলা এবং দুপুরের আগেই করতে হবে। সেই সময়টাতে আগাথা থাকবে না। সুতরাং যা করার ইসাবেলাকেই করতে হবে। বেশ ভয় করছে ইসাবেলার। প্ল্যানে সামান্য বিচ্যুতি হলেই মহাবিপদ। প্রাণের ঝুঁকি তো শতভাগ আছেই। বাইরে তখনও আলো ফোটেনি। আগাথা সতর্ক করেছেন আলো ফোটার পরই যেন বের হয় সে। ইসাবেলা সংগ্রহিত হাতিয়ারগুলো আরেকবার দেখে নিল। কাঠের সুচালো টুকরো, রসুন, ধারালো ছুরি, মোম আর দিয়াশলাই। এই হলো পিশাচ বধের হাতিয়ার। এই অল্প সময়ে এই জিনিসগুলো সংগ্রহ করা ইসাবেলার পক্ষে সম্ভব ছিল না। আগাথা জোগাড় করেছে মিনিটখানেক সময়ের মধ্যে। কৃতজ্ঞ তার কাছেও। জিনিসগুলো একটা থলেতে ভরে রাখল। আলো ফোটার অপেক্ষায় বসে রইল বিছানার ওপর। অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙল মাদাম আদুলৌনার আহাজারিতে। কোনোরকমে হুড়মুড়িয়ে রুম থেকে বেরিয়ে এলো। মাদাম আদুলৌনার কান্নার শব্দ বাড়ির পেছনের ফার্ম থেকে আসছে। ইসাবেলা নেমে সেদিকে গেল। নিষ্প্রাণ ঘোড়া আর ভ্যারিগুলোর দেহের পাশে বসে কপাল চাপড়ে কাঁদছেন মাদাম। ওদের এই আকস্মিক মৃত্যুতে ইসাবেলাও হতবিহ্বল। মাদামকে জড়িয়ে ধরেও। শান্ত হন মাদাম। ইসাবেলা, আমার সব শেষ। চিৎকার করে কাঁদতে লাগলেন মাদাম। ইসাবেলার চোখে জল চলে এলো। আশপাশের প্রতিবেশীদের কয়েকজন এসে দাঁড়িয়েছে। সান্ত্বনা দিল মাদামকে তারা। মাদামকে বসার ঘরে নেওয়া হলো। ইসাবেলা পানি এনে দেয়। মাদামের কান্না এখন থেমেছে। একদম গম্ভীর হয়ে আছেন। মুখ জুড়ে হতাশা আর বিষাদ। প্রতিবেশিনী তিনজন ভদ্রমহিলা মাদামের পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন। তাদেরই একজন হা হুতাশ করে বললেন, কি যে হয়েছে গায়ে বুঝতে পারছি না। এই তো গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এই অদ্ভুত মৃত্যুর ঘটনা। সেদিনও পাড়ার জেভিয়ারের ছোট্ট ছেলেটা মরে গেল। ঘুমানোর আগেও ছেলেটা নাকি দিব্যি সুস্থ ছিল। সকালে ওর মা ডাকতে গিয়ে দেখে মরে পড়ে আছে বিছানায়। শরীর সাদাটে হয়েছিল। ডাক্তার দেখে বলল, রক্তশূন্যতায় মরেছে। চোখ খোলা ছিল। মৃত্যুর পরেও আতঙ্ক খেলা করছিল ওই চোখে। এরপর প্রতিদিনই কারো বাড়ির সদস্য মরছে নয়তো পশু। আমার বাপু বেজায় ভয় করছে। গলার রোজারি খ্রিস্টানদের জপমালা আঙুলে নিয়ে বিড়বিড় করে প্রার্থনা করলেন বৃদ্ধা। তারপর বুকে ক্রুশ এঁকে বললেন, আজ একবার চার্চে গিয়ে ফাদারের সাথে এ ব্যাপারে কথা বলে আসি। তিনি যদি এর একটা হাল করতে পারেন। আদৌলৌনা, তুমিও সাথে চলো। সাথের কয়েকজনও তার সাথে সম্মতি জানালেন। ইসাবেলার এখন মনে হলো মাদামের পালিত এই প্রাণীর হঠাৎ মৃত্যুর কারণও বুঝেছে। এই কাজ যে ইভারলি আর গ্যাব্রিয়েল্লার তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ওদের প্রতি রাগটা যেন আরো বাড়ল। মাদাম আদৌলৌনা গায়ের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা শুনেছেন আগে। কিন্তু সেভাবে গুরুত্ব দেননি। আজ তার মনে হলো এই গৃহপালিত প্রাণীগুলোর মৃত্যুর পেছনে অশুভ কোনো শক্তির হাত আছে। নয়তো এক রাতের ব্যবধানে এভাবে মরবে কেন প্রাণীগুলো? প্রতিবেশিনীরা উঠে দাঁড়ালেন। মাদাম সিদ্ধান্ত নিলেন তাদের সাথে যাওয়ার। অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে নয়, একটুখানি মনের শান্তির জন্য তিনি চার্চে যাবেন। মাদাম ইসাবেলাকে এদিকটা দেখতে বলে বাড়ি বাইরে বেরিয়ে এলেন প্রতিবেশিনীদের সাথে। প্রাণীগুলোর সৎকার সেরে তারপর চার্চের উদ্দেশ্যে রওনা হলেন। বাইরে রোদ উঠেছে। প্রচণ্ড শীতের সকালে এই রোদ বড় আকাঙ্ক্ষার, প্রশান্তির। আজকের রোদটা কিন্তু সেই অনুভূতি নিয়ে এলো না। বিষণ্ণ আজকের এই সকাল। অস্থিরতায় ভরপুর এর আলো। উপরে উঠে এলো ইসাবেলা। এত কিছু হয়ে গেল মাত্রেই কোনো সারা শব্দ নেই। কেন নেই সেটার কারণ ইসাবেলা জানে। ধীর পায়ে মাত্রেই দরজার কাছে এসে দাঁড়ায়। দরজা সামান্য খুলে উকি দিল ভেতরে। গলা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমিয়ে আছে মাত্রেই। জানালায় পর্দা টানা। ঘরের ভেতরে পর্যাপ্ত আলো এসে পৌঁছেনি। মাত্রের মুখটা স্পষ্ট দেখতে পেল না। ও ঠিক আছে কি না দেখতে নিঃশব্দে দরজা ঠেলে ভিতরে ঢুকল। মাত্রের মুখটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছে। ত্বক সাদাটে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখের নিচে বসে গেছে অনেকখানি। ইসাবেলা যেন নিজেকে দেখছে।
সেই যে মাদামের বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছিল নিজেকে, আজ যেন তেমনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে মাত্রেই। নিজের রুমে ফিরে এলো ইসাবেলা। গলায় পরে নেয় রোজারি। হুডি পরে থলেটা কাঁধে তুলে নিচে নামে। দেওয়াল ঘড়িতে 9:45 বাজে। ইসাবেলা দরজা বাইরে থেকে এঁটে দিয়ে পেছনের রাস্তা ধরে এগিয়ে গেল। আগাথা বলে দিয়েছে পূব দিকের জঙ্গল পেরোলেই লেক। এক কোণের ঝোপের আড়ালে একটা নৌকা বেঁধে রেখেছেন তিনি। ওটা দিয়ে লেকটা পেরিয়ে ওপারে গিয়ে উত্তর দিকে মিনিট 5 হাঁটলে একটা পুরনো প্রাসাদ চোখে পড়বে। প্রাসাদের পেছনের দরজা আগে থেকে খুলে রাখবে আগাথা। সেই দরজায় ঝুলিয়ে রাখা থাকবে একটি ম্যাপ। ডাইনি দুটোর কফিন কোন কক্ষে আছে সেটা ভেতরে ঢুকে ম্যাপ দেখলেই বুঝতে পারবে ইসাবেলা। জঙ্গল পেরিয়ে লেকের সামনে এসে থামল ইসাবেলা। বেশ প্রশস্ত লেকটি। লেকের চারপাশে জমে আছে শুভ্র বরফ। বরফ আবৃত গাছগুলো। সেই ঘন বৃক্ষের এক কোণে উঁকি দিচ্ছে সূর্য। বড় ম্লান আজকের শীতের সকালে সূর্যের তেজ। ইসাবেলা ঝোপগুলোর ভেতর নৌকা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পরই নৌকাটা পেয়ে গেল। কাঁধের থলেটা ওর ওপর রাখল। তারপর ঝোপ থেকে বের করে বরফের ওপর দিয়ে ঠেলতে ঠেলতে লেকের পানিতে ভাসাল নৌকা। কাজটা করতে গিয়ে বেশ বেগ পেতে হলো। নৌকা চালানোর অভিজ্ঞতা ইসাবেলার নেই। বৈঠা জলে ফেলে চালাতে গিয়ে বুঝল এ কাজ বড় শক্ত। হাত ঠান্ডায় জমে যাচ্ছে। দাঁতে দাঁত লেগে যায়। কিন্তু হার মানল না। লেক পার হতে ওর অনেক সময় লেগে গেল। ওপারে গিয়ে প্রথমে নৌকাটা বাঁধল তীরে। থলে কাঁধে তুলে পথ চলতে শুরু করলো। দূর থেকেই প্রাসাদের খানিকটা চোখে পড়তে দৌড় পায়ে এগোলো সেদিকে। পলেস্তারা পরা, আগাছায় জড়ানো প্রাসাদটি। বহু বছর আগের রূপ সৌন্দর্য হারিয়ে প্রাসাদটি বর্তমানে শ্রীহীন হয়ে গেছে। শ্রী হারালেও এর দর্প এখনো বজায় আছে শক্ত ইটের ভাঁজে। ইসাবেলা ঘুরতে ঘুরতে প্রাসাদের পেছনের দিকে এলো। অনেকগুলো দরজার মধ্যে আগাথার বলা দরজাটা খুঁজে পেল সহজে। লাল কাপড়ে মোড়া সাদা কাগজটা দূর থেকেই দেখতে পায়। কাগজটা খুলে ম্যাপটা একবার দেখে নিল, তারপর দরজায় আস্তে করে ধাক্কা দিতে সেটা ক্যাচ ক্যাচ শব্দ তুলে খুলে যায়। বহুদিনের পুরনো জংধরা দরজাটা যে এভাবে শব্দ তুলবে তা অপ্রত্যাশিত ছিল ইসাবেলার কাছে। এতক্ষণে নীরবতার পর এই শব্দে ওর চেপে থাকা আতঙ্ক দপ করে মাথায় উঠে যায়। ত্রস্ত পায়ে প্রাসাদের ভেতরে ঢুকল। ভ্যাপসা বিশ্রী গন্ধে পেট গুলিতে যায়। হাতটা সাথে সাথে নাক চেপে ধরে। নিকোলাসের প্রথম প্রাসাদটার মতোই এর অবস্থা। বহুদিন হয়তো কোনো মানুষের পদচিহ্ন এখানে পড়েনি। সর্বত্র ধুলো আর ঝুলে ভরা। কিছু আগাছা ভেতরেও অধিকার জমিয়ে নিয়েছে। দরজার এইটুকু ছাড়া সামনের সবটাতে আধার। সাথে আনামোমটা জ্বালিয়ে নেয় ইসাবেলা। ম্যাপে দেখানো হয়েছে বাদিকে গিয়ে 5 নম্বর কক্ষটির ভেতরে ঢুকতে হবে। কক্ষের এক কোণে রাখা কাঠের বাক্সের নিচের কার্পেট সরালেই গুপ্ত রাস্তার দরজা। সিঁড়ি বেয়ে গুপ্ত রাস্তার শেষে নেমে এলেই সংকীর্ণ একটি স্থান। সেখানেই রয়েছে ডাইনি দুটোর কফিন। ইসাবেলা 5 নম্বর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বেশ অবাক হলো। ঝকঝকে পরিষ্কার কক্ষটি। কক্ষের মাঝে আছে বড় একটি খাট। চাদর বালিশ সবই নতুন। খাটটা ছুঁয়ে দেখল। আঙুলে একটুও ধুলো লাগেনি। এই রুমে আরও আছে একটি টেবিল, একটি চেয়ার আর আলমিরা। টেবিলে এখনো দোয়াতে চাপা দেওয়া কিছু সাদা কাগজ পড়ে আছে। টেবিলের সামনে থেকে ঘুরে দাঁড়াতে ম্যাপে আঁকা বাক্সটা চোখে পড়ল। তালাবন্ধ বাক্স। খুব ভারী ওটা। সরাতে কষ্ট হলো ইসাবেলার। বাক্সটা সরিয়ে লাল রঙের কার্পেট তুলতেই কাঠের গুপ্ত রাস্তার দরজাটা পড়ল। দরজা একপাশে সরিয়ে দিতে এঁকেবেঁকে নেমে যাওয়া সিঁড়িটা দেখতে পায়। কাঁধের থলেটা শক্ত করে ধরল। লম্বা শ্বাস নিয়ে ডান পা রাখল সিঁড়িতে। এক হাতে মোমের আলো। দুরু দুরু বুকে সিঁড়ির এক একটা ধাপ বেয়ে নিচে নামছে। ভয়কে যতই দূরে ঠেলছে সেটা যেন ধীর পদে ওরই দিকে ফিরে আসছে পুনরায়। এই শীতেও কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়েছে। সিঁড়ির শেষ ধাপে নেমে থমকে দাঁড়ায়। নিচের এই সংকীর্ণ জায়গাটাতে ভুতুড়ে আধার জমে আছে। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ গুমোট এই স্থানের দেওয়ালে দেওয়ালে বাড়ি খেয়ে যেন বিকট গর্জন তুলছে। অজান্তেই শ্বাস থেমে যায় ইসাবেলার। হাতের আলোটা কেঁপে ওঠে। ভয় কাটতে কিছু সময় লেগে যায়। মোমের আলো তুলে চোখ বুলিয়ে নিতে কফিন দুটো চোখে পড়ে। থলেটা কাঁধ থেকে নামিয়ে হাতে নিয়ে এগিয়ে যায়। এইটুকু আসতে অনেক সময় চলে গেছে। আর বিলম্ব করলে বিপদ হবে।
নিজের ভীরু মনে সাহস সঞ্চয় করে প্রস্তুতি নিল চূড়ান্ত কাজের। মোমটা একপাশে রেখে থলে থেকে একে একে সব বের করল। তারপর প্রথম কফিনটার মুখ খুলে ফেলে। ইসাবেলা ভয়, আতঙ্ক মুহূর্তে রাগে রূপ নেয়। দৃষ্টি স্থির কফিনে শুয়ে থাকা ইভার্লির দিকে। দেখে যেন মনে হচ্ছে পরম শান্তিতে ঘুমিয়ে আছে ও। হঠাৎ ওর ঘুমন্ত মুখের ভাব বদলে গেল। ইভার্লির নিদ্রিত চোখের ওপরের ভ্রু কুঁচকে গেছে। লাল টুকটুকে ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে এসেছে সাদা দাঁত। ইসাবেলা কফিনে ঝুঁকে মুচকি হেসে বলে, ইভার্লি, আমায় মনে আছে ডার্লিং? ইসাবেল, হ্যাঁ, আমি ইসাবেল, সিস্টার ভ্যালেরিয়ার ভাগ্নি, যাকে খুব মেরেছিলে। তোমার সাথে অনেক হিসেব বাকি আমার। আজ ভাবছি সব হিসেব চুকিয়ে দেব। রাগে লাল হয়ে উঠেছে ইভার্লির মুখ। ইসাবেলা ওর মুখে চেয়ে তাচ্ছিল্যের হাসি হাসে। অসহায়ত্ব কাকে বলে মর্মে মর্মে বোঝাবে আজ ইভার্লিকে। থলে থেকে একটা রসুন বের করে ইভার্লির ঠোঁটের মাঝে গুজে দিল। মুহূর্তে ইভার্লির রাগ আতঙ্কে রূপ নেয়। করুণ হয়ে যায় মুখটা। ইসাবেলার ওর প্রতি একটুও করুণা হলো না। এই সুন্দর করুণ মুখের মুখোশের আড়ালের রয়েছে এক ভয়ঙ্কর ডাইনি। জাগামাত্রই যে ইসাবেলাকে শেষ করে ফেলতে এক সেকেন্ড দেরি করবে না। গভীর শ্বাস নিয়ে কাঠের টুকরোটা তুলে নেয় ইসাবেলা। বসিয়ে দেয় ইভার্লির হৃৎপিণ্ড বরাবর। ইভার্লির নিথর দেহ ঝাঁকুনি দিয়ে ওঠে সাথে সাথে। দ্রুত ছুরিটা দিয়ে ধর থেকে মাথাটা আলাদা করে ফেলে। মোমটা তুলে এনে ওর ছিন্ন দেহের দিকে নিতে ইভার্লির মুখটা যেন দয়া ভিক্ষা করে। ইসাবেলা ক্ষণিকের জন্য থেমে যায় ওই অসহায় মুখে চেয়ে। পর মুহূর্তে মনে পড়ে ইভার্লির নিষ্ঠুরতা। মোমের আগুন ইভার্লির সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই আধার সংকীর্ণ জায়গাটা আগুনের লেলিহান শিখায় আলোকিত হয়ে ওঠে। পুড়ে ছাইয়ে রূপান্তরিত হয় ইভার্লি। ইসাবেলা পরের কফিনের মুখ সরিয়ে নিরাশ হয়, সাথে ভীত। এই কফিন শূন্য। গ্যাব্রিয়েল্লা তবে কোথায়? প্রচণ্ড উত্তেজনায় কাঁপছে ইসাবেলার সর্বশরীর। যে মেয়েটি ক্ষতিকর মশামাছি ছাড়া কোনো প্রাণী হত্যা করেনি, আজ সে কিনা এক ডাইনি বধ করে এসেছে। ডাইনি হলেও তো ওর রূপ মানবীয়। শক্ত করে মুষ্টিযুদ্ধ দুহাতের দিকে তাকালো। ইসাবেলার পবিত্র মন এই ঘটনা কিছুতেই সহজভাবে নিতে পারছে না। অনুভূতিরা সব জমে আছে বরফের ন্যায়। জীবন ওকে এখন মোড়ে এনে ছাড়ল। এই মোড়ে না আনলেই কি হতো না? ইভার্লিকে ওকেই কেন মারতে হলো? ইসাবেলার কান্না আসছে না। বুকের ভেতর ভার হয়ে আছে। বারবার চোখে ভাসছে ইভার্লিকে মারার ঘটনা। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, অমন নিষ্ঠুরভাবে কাউকেও শেষ করেছে। মনটা স্তব্ধতায় ঢেকে আছে। হাত দুটো পেছনে আড়াল করে নিল। উদ্ভ্রান্তের মতো বেরিয়ে এলো প্রাসাদ থেকে। গ্যাব্রিয়েল্লার কথা সেই মুহূর্তে আর মনে পড়ল না। এক প্রকার দৌড়ে গেল লেকের দিকে। ওর দমবন্ধ হয়ে আসছে এখানে, থলে নৌকায় ফেলে নৌকা লেকের জলে ভাসালো। বৈঠা চালাতে গিয়ে বার হাত ফসকে যায়। কোনোরকমে লেকের এ পাশে এসে থলে কাঁধে তুলে দৌড়াতে লাগলো সামনে। মাদাম আদলৌনা চার্চ থেকে ফিরছিলেন। হাতে ফাদারের দেওয়া পবিত্র জলভর্তি পাত্র। বাড়ির কাছাকাছি আসতে থেমে দাঁড়ালেন ইসাবেলার ফ্যাকাশে, বিপন্ন মুখ দেখে। ইসাবেলা অন্যমনস্ক হয়ে বাড়ির দিকে এগোচ্ছিল। মাদামকে প্রথমে খেয়াল করেনি। ইসাবেলা নিকটে আসতে মাদাম আদলৌনার ডাকে চেতনা ফেরে। ক্ষণিক থমকে দাঁড়িয়ে রইল। ক্রমেই ওর মুখের ভাব বদলে যেতে লাগলো। আতঙ্কিত হয়ে ওঠে ও। দৌড়ে এলো মাদামের কাছে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে বাড়ির ভেতর নিয়ে এলো। দরজা ভেতর থেকে এঁটে দিয়ে ছুটল কিচেনে। মাদাম ওর এই আচরণে বিস্মিত হলেন। কিছুক্ষণ পরেই বেরিয়ে এলো ইসাবেলা। হাতে এক ঝুড়ি রসুন। ঝুড়িটা মেঝেতে রেখে হরবড়িয়ে বলল, মাদাম, সুই আর সুতো নিয়ে আসুন। বিস্ময় পুরোপুরি কাটিয়ে ওঠেননি মাদাম। সহজ গলায় জিজ্ঞেস করলেন, কেন? আর এই রসুন দিয়ে কি করবে? পরে বলছি, আগে সুই সুতো আনুন প্লিজ। সুই সুতোর বাক্সটা বসার ঘরের এক কোণে রাখা সেলফেই ছিল। পবিত্র জলের পাত্রটা টেবিলে রেখে মাদাম এনে দিলেন সুই সুতো। পালিত প্রাণীগুলোর আকস্মিক মৃত্যুতে তার মনটা এমনিতেই ভীষণ খারাপ। খানিকক্ষণ একা, নীরবে থাকতে পারলে ভালো হতো। কিন্তু এখন ইসাবেলার এই অদ্ভুত আচরণে বিরক্তই হচ্ছেন। ইসাবেলা সুই সুতো নিয়ে রসুনের মালা তৈরি করছে। তাড়াহুড়োতে ওর আঙুলে সুই ঢুকে রক্ত বের হলো। ব্যথায় উহু করে উঠল। মাদাম চুপচাপ দাঁড়িয়ে এই পাগলামি দেখতে পারলেন না।
ওর হাত থেকে রসুনের মালাটা টেনে নিয়ে রাগত গলায় বললেন, কি করছো এসব? হয়েছে কি? ইসাবেলা মাদামের মুখের দিকে কিছু সময় ভাবলেশহীন চেয়ে রইল। তারপর হঠাৎ ডুকরে কেঁদে উঠল দুহাতে মুখ ঢেকে। মাদাম আদলৌনার দৃষ্টি নরম হলো। কাছে এসে ওর পিঠে হাত বুলিয়ে দিলেন। মাদাম, আমার ভয় করছে। ইসাবেলার এই ভয় কেবল মৃত্যুকে ঘিরে নয়, নিজের পবিত্র সত্তাকে হারিয়ে ফেলার ভয়। মাদাম আর মাতহির জীবনে করুণ পরিণতি দর্শনের ভয় ওকে কাতর করে তুলেছে। ভয়কে জয় করতে গিয়েও পরাজিত হয়ে ফিরেছে। এই পরাজয়ের গ্লানি ওকে কাঁদিয়ে ছাড়ে। দুর্বল হয়ে পড়ে আগের চাইতে বেশি। মাদাম আদলৌনা ভাবলেন, প্রতিবেশিনীর কথাতে বুঝি ভয় পেয়েছে মেয়েটা। যে সান্ত্বনা নিজেকে দিতে পারেননি তাই ওকে দিলেন। ওসব শোনা কথায় ভয় পেলে হয় নাকি? ভয় পেও না। ওগুলো ভিত্তিহীন কথা। ওসবের সত্যতা নেই। ইসাবেলা মাদামকে বুঝাতে চাইল নিজের ভয় কারণ, কিন্তু এই মুহূর্তে ওর মুখ দিয়ে কোনো কথা বেরোল না। মাদাম ওর চোখ মুছিয়ে দিলেন। নাস্তা করেছে? দুদিকে মাথা নাড়ায় ইসাবেলা। মাতভেই? পুনরায় প্রশ্ন করলেন মাদাম। না। মাদাম উঠে কিচেনে গেলেন। ইসাবেলা একদৃষ্টে চেয়ে রইল মেঝের দিকে। ঘড়ির পেন্ডুলামের ঢং ঢং শব্দে চমকে ওঠে। ভীতসন্ত্রস্ত হয়ে উঠল ফের। অর্ধেক বানানো রসুনের মালাটা হাতে তুলে নিল। মাদাম নাস্তার ট্রে হাতে ওর সামনে এসে বসলেন। টোস্ট, ডিম্পোচ আর কফির দিকে ফিরেও তাকালো না ইসাবেলা। মাদাম রসুনের মালার দিকে চেয়ে বললেন, এটা দিয়ে কি হবে? ডাইনির পথ রোধ হবে। মাথা না তুলে থমথমে গলায় জবাব দিল ইসাবেলা। মাদাম ভুরু কুঁচকালেন। ডাইনি? ইসাবেলা সে কথার জবাব না দিয়ে মালা তিনটে থলেতে ভরে নিল। হাতে নিল কিছু রসুন আর থলেটা। দাঁড়িয়ে বলল, আসুন আমার সাথে। নাস্তা করবে না? এখন ওসবের সময় নেই। ইসাবেলা সিঁড়ির দিকে পা বাড়ায়। মাদাম বড় বিভ্রান্ত বোধ করছেন আজ। কিচেনে গিয়ে মাতভেইর নাস্তার ট্রে হাতে করে ওপরে এলেন। মাতভেইর রুমে এসে তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম। বিছানায় শুয়ে থাকা ছেলের মুখে চেয়ে স্তম্ভিত। গতকালও মাতভেইকে তিনি সুস্থ দেখেছেন। এক রাতের ব্যবধানে ছেলের স্বাস্থ্য ভেঙে পড়েছে, মুখ সাদাটে হয়ে গেছে। ট্রেটা টেবিলে রেখে ছেলের পাশে বসলেন মাদাম। মাতভেই, মাতভেই। পিটপিট করে দুর্বল চোখের পাতা খুলল মাতভেই। অস্ফুটে জবাব ডাকল, মা, মা, বাছা আমার। এ কি হয়েছে তোর? কাদো কাদো হয়ে গেলেন মাদাম আদলৌনা। মাতভেই উঠে বসার চেষ্টা করে ব্যর্থ হয়। মাদাম বসতে সাহায্য করলেন। মাতভেইর নজর তখন গেল জানালায় দাঁড়ানো ইসাবেলার দিকে। জানালার কাছে কিছু ঘষছেও। কি করছো বেল? ইসাবেলা শুনতে পেল না ওর ভগ্ন গলার স্বর। মায়ের দিকে তাকালো মাতভেই। মাদাম আদলৌনার মনে পড়ে জেভিয়ারের ছেলের কথা। পুত্র হারানোর ভয় পেয়ে বসল তাকে। হাউমাউ করে কাঁদতে শুরু করলেন এবার। মাতভেই কিছুতেই মাকে শান্ত করতে পারছে না। অন্যদিকে ইসাবেলা জানালায় কি সব করছে। এত যে ডাকছে মেয়েটা সাড়া দিচ্ছে না। ক্লান্ত অবসন্ন হয়ে এলো শরীর। মায়ের হাতটা কোলে নিয়ে চোখ মুদে বিড়বিড় করে বলে, কেঁদো না মা, কেঁদো না। জানালা আর দরজায় রসুন ঘষে মাতভেইর কাছে এসে দাঁড়ায় ইসাবেলা। মাদাম আদলৌনা সিক্ত চোখে তাকালেন ওর মুখে, তারপর ওর হাতের রসুনের মালার দিকে। ইসাবেলা হাতের মালাটা গলায় পরিয়ে দিতে চকিতে তাকালো মাতভেই। এ কি? বিরক্তি এবং বিস্ময় দুটোই স্পষ্ট মাতভেইর গলার স্বরে। টেনে ছিঁড়ে ফেলতে গেলে ধমকে ওঠে ইসাবেলা। খবরদার, ওটা যদি ছিঁড়েছ, এটা গলায় থাকলে ডাইনিটা তোমার ধারের কাছে আসবে না। মাতভেইর চোখ বড় হয়ে যায়। কিভাবে জানলে? গতরাতে সব দেখেছি। তাছাড়া আমিও একদিন তোমার জায়গায় ছিলাম মাতভেই। আমার গল্পটা অন্যদিন একদিন বলবো। আজ আমাকে বিশ্বাস করে যা বলি শোনো প্লিজ। শুনবে তো? মাতভেইর চোখ ছলছল করে। মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, শুনবো। আমি মরতে চাই না বেল। আমাকে প্লিজ বাঁচাও। ইসাবেলা হাঁটু মুড়ে বিছানার পাশে বসে। ওর হাতটা ধরে বলে, আমাকে বিশ্বাস করো মাতভেই। হ্যাঁ। তবে বিশ্বাস রাখো, তোমাকে আমি মরতে দেব না। তোমাদের আমি মরতে দেব না। মাদামের সিক্ত চোখে চেয়ে দৃঢ়তার সঙ্গে বলল ইসাবেলা। সারাটা দিন উদ্বিগ্নতায় কেটেছে তিনজনের। ইভারলিরকে শেষ করার ঘটনা শুনে মাতভেই এবং মাদাম আদলৌনা কিছুটা স্বস্তি পেয়েছেন। কিন্তু বিপদ এখনো মাথার ওপর। ইসাবেলা প্রাসাদের নিচটা ভালো করে খুঁজেও গ্যাব্রিয়েল্লার কফিন পায়নি। ইসাবেলা জানে গ্যাব্রিয়েল্লা আজ আবার আসবে মাতভেইর রুমে।
প্রথমে ভেবেছিল ওরা বুঝি কেবল মাতৃকে মারতে চায়, কিন্তু না, ওরা মাতৃকে ওদের অন্ধকার জগতে নেওয়ার পরিকল্পনা করেছে। গ্যাব্রিয়েল্লা যে কোনো মূল্যে এই পরিকল্পনা সফল করতে চাইবে। ইসাবেলা রাত হওয়ার অপেক্ষা করছে। বসার ঘরের পেন্ডুলাম বেজে ওঠে আবার, জানান দেয় মধ্যরাত হওয়ার। বসে বসে ঝিমুনিভাব এসেছিল ইসাবেলার। পেন্ডুলামের শব্দে সজাগ হয়। বিছানায় ঘুমিয়ে আছে মাতৃ। মাদামও বসে ঢুলছেন। তার গলায় দ্বিতীয় রসুনের মালাটা। শেষটা এখনো থলেতে। সারাদিন কিছু খায়নিও। পেট গুড়গুড় করছে। গলা শুকিয়ে কাঠ। সারাদিন কেউই এই রুম ছেড়ে বেরোয়নি। মাতৃর জন্য আনা খাবার দুপুরেই শেষ করেছে ও। এক ফোঁটা পানি নেই গ্লাসে। ইসাবেলা উঠে দাঁড়ায়। দরজার কাছে গিয়ে আবার ঘুরল। কি ভেবে থলেটা কাঁধে নিল। সাহস বাড়ল এতে। মাদামকে আস্তে করে ডাকল। মাদাম, মাদাম। ধরফরিয়ে উঠতে গেলেন মাদাম। ইসাবেলা চট করে তাকে শান্ত করল। ফুস। মাতৃ জেগে যাবে মাদাম। কি হয়েছে? আর্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন মাদাম। ইসাবেলা বলল, আমি নিচ থেকে পানির জগটা আনতে যাচ্ছি। আপনি ভেতর থেকে দরজা দিয়ে বসুন। আমি না ডাকলে খুলবেন না কিন্তু। ইসাবেলা দরজা খুলে মাথা বাড়িয়ে করিডোর দেখে নিল। আজ করিডোরে আলো ঝালানো হয়নি। ঘুটঘুটে আধার জমে আছে। মোমটা জ্বালিয়ে নিল। মনে মনে ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে এলো করিডোরে। মাদাম আদলৌনা দরজা লাগাবেন তখনই ইসাবেলা বলল, গলা থেকে রসুনের মালা খুলবেন না ভুলেও। আর হ্যাঁ, জানালাও খুলবেন না। ঠিক আছে। তুমি তাড়াতাড়ি এসো মা। আমি যাব আর আসবো। দরজা লাগিয়ে দিন এখন। মাদাম দরজা লাগিয়ে দিতে ইসাবেলা মোমের আলো হাতে সাবধানে নেমে এলো নিচে। প্রথমেই হ্যাজাকটা জ্বালালো। তারপর কিচেনে থাকা সকালের তৈরি টোস্ট আর ডিম গপাগপ গিলে পানি পান করে। জগটা ভরে হ্যাজাক হাতে কিচেন থেকে বেরিয়ে আসতে দপ করে সদর দরজা খুলে গেল। প্রবল বেগে দমকা হাওয়া ঢুকলো খোলা দরজা দিয়ে। ইসাবেলার বিপদ টের পেয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পা বেঁধে হুড়মুড়িয়ে পড়ল। হাতের হ্যাজাকটা গড়িয়ে পড়ে নিচে। জগটা পড়ে পানি ছড়িয়ে পড়ল সিঁড়িতে। ব্যাগটা কাঁধ থেকে খসে পড়ে। ইসাবেলা উঠে দাঁড়ায়, সিঁড়ির রেলিং ধরে। হ্যাজাকটা নেবে বলে ব্যাগটা রেখে নিচে আসতে হাতটা গলার কাছে গেল। গলা শূন্য। রোজারি নেই। ভয়ে ওর জানটা লাফ দিয়ে গলায় কাছে চলে এলো, দ্রুত ঘুরে দাঁড়ায়। ওই তো সিঁড়িতে ছিঁড়ে পড়ে আছে রোজারি। সিঁড়ির দিকে পা বাড়াতে কেউ পেছনে থেকে ওর চুলের মুঠি চেপে ধরে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে সদর দরজার মুখে। আহ! আর্তনাদ করে ওঠে ইসাবেলা। ওর আর্তনাদের শব্দ ঢাকা পড়ে যায় গ্যাব্রিয়েল্লার হাসির খিলখিলানিতে। ইসাবেলা মুখ তুলতে সামনে একজোড়া পলিশ করা জুতো দেখতে পায়। ভেবেছিল নিকোলাস, কিন্তু নিকোলাস নয়, ওর সামনে দাঁড়িয়ে রিচার্ডের ভয়ঙ্কর পিশাচমূর্তি। হঠাৎ থেমে গেল দমকা হাওয়া। অশান্ত প্রকৃতি এখন শান্ত। নির্মম নীরবতা ভাঙল ইসাবেলার ক্লেশিত কাতরানিতে। ওর ঘাড় ধরে টেনে তুললেন রিচার্ড। তারপর গলা চেপে ধরে কর্কশ গলায় বললেন, বড্ড সাহস দেখিয়েছ মেয়ে। কি ভেবেছিলে আমরা টের পাবো না ইভারলিকে তুমি শেষ করেছ? ইসাবেলার মুখটা আরো ভীত হয়ে ওঠে। প্রাণপণে চেষ্টা করে রিচার্ডের হাত থেকে নিজেকে ছাড়াতে। রিচার্ড ওর গলা আরো জোরে চেপে ধরেন। দম বন্ধ হয়ে আসে ইসাবেলার। আমার ছেলেকে পৈপি করে বলেছিলাম, মেরে ফেলেই মেয়েকে। শোনেনি আমার কথা। তোর মতো তুচ্ছ মেয়ের জন্য ও আমার কথা অমান্য করেছে। ভালোবাসে আমাকে ও। নিকোলাস ভালোবাসে আমাকে। সাহস করে মিথ্যে কথা বলল ইসাবেলা। কথাগুলো কিন্তু পুরোপুরি মিথ্যা নয়। ওর প্রতি নিকোলাসের ফিলিংস আছে। নিজে মুখে স্বীকার করতে শুনেছে ইসাবেলা। আজ সেই কথাগুলোকে আশ্রয় করে বিপদমুক্ত হতে চাইল। ভেবেছিল ছেলে ভালোবাসে জানার পর রিচার্ড ওর ক্ষতি করতে দুবার ভাববে। কিন্তু হলো উল্টো। প্রচণ্ড রেগে গেলেন রিচার্ড। পেছনে গ্যাব্রিয়েল্লার হাসি থেমে যায়। ফোঁস করছে ও। রিচার্ড গলায় আরো জোরে চাপ দিতেই মুখ নীলচে হয়ে উঠল ইসাবেলার। চোখের সামনে অন্ধকার দেখে রিচার্ডের হাত হঠাৎ ঢিলে হয়। ছেড়ে দেয় ইসাবেলাকে। মেঝেতে উবু হয়ে পড়ল। খুব খুব করে কাশছে। স্বাভাবিক করার চেষ্টা করছে শ্বাস প্রশ্বাস। রিচার্ড ওর দিকে ঝুঁকে বলে, নিকোলাস তোমাকে ভালোবাসে। মাথায় নাড়ায় ইসাবেলা। হো হো করে হেসে ওঠেন রিচার্ড। ওর হাসি দেখে গ্যাব্রিয়েল্লাও হাসে। রিচার্ড হাসতে হাসতে বলে, আমার জীবনে শোনা বেস্ট জোকস। বোকার স্বর্গে বাস করছিস।
কোথায় নিকোলাস আর কোথায় তুই? তোর মতো মেয়েকে বড়জোর এক রাত বিছানায় রাখবে, কিন্তু ভালোবাসবে। হা হা হা, ভেরি ফানি। গ্যাব্রিয়েল্লার বিদ্রূপ দাঁতে দাঁত কামড়ে সহ্য করে ইসাবেলা। রিচার্ডের দিকে চেয়ে বলে, আমার কথা বিশ্বাস না হলে নিকোলাসকে ডাকুন। ও নিজেই স্বীকার করবে আমাকে ও ভালোবাসে। কথাগুলো বলে মনে মনে পস্তালো। এখন যদি সত্যি নিকোলাস আসে তখন কি হবে? কিন্তু এটাই ও চাচ্ছে। ওর বিশ্বাস নিকোলাস এলে অন্তত প্রাণে বেঁচে যাবে। বোকা তুমি। নিকোলাস কাউকে ভালোবাসে না, বাঁচতে পারে না। ওর মধ্যে সেই ফাংশনই নেই। রিচার্ড বললেন। ইসাবেলা জোর গলায় বলে, এটা আপনার ভুল ধারণা। হতে পারে জীবনমৃত, কিন্তু ওর হৃদয় আছে। প্রতিটি হৃদয়ই কারো না কারোর জন্য স্পন্দিত হয়। কাউকে না কাউকে ভালোবাসে। নিকোলাস হৃদয়হীন নয়। নিকোলাস হৃদয়হীন। এই যে তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, এটাই তার প্রমাণ। তোমাকে মারতেও আমাদের পাঠিয়েছে। ইভারলির হত্যার প্রতিশোধ নিতে পাঠিয়েছে আমাদের নিকোলাস। ইসাবেলা উঠে দাঁড়িয়ে বলে, মিথ্যা কথা। আপনি মিথ্যা বলছেন। সত্যি বলছে রিচার্ড। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে এই কথা মনে প্রাণে বিশ্বাস করবি তুই। বিশ্বাস করিয়েই ছাড়। নিকোলাস তোকে ভালোবাসে, এই ভ্রম তোর মরণকালে কাটবে। গ্যাব্রিয়েল্লার ঠোঁটে ক্রূর হাসি। সাদা চকচকে সদন্ত বেরিয়ে এলো। রিচার্ড সদম্ভে বসল বসার ঘরের সিঙ্গেল সোফাটাতে। মাথা নাড়িয়ে ইশারা করতে গ্যাব্রিয়েল্লা ইসাবেলার কাঁধে সমস্ত চাপ দিয়ে বলে, হাঁটু মুড়ে বসো। ব্যথায় ককিয়ে উঠলেও সে কথা মানে না ইসাবেলা। গ্যাব্রিয়েল্লা রাগে হিসহিসিয়ে ওঠে। বসো হারামজাদি, বসো। না। শির উন্নত করে জবাব দেয় ইসাবেলা। রিচার্ডের চোয়াল শক্ত হয়। পরক্ষণেই ঠোঁটের কোণা বেঁকে যায় কপট হাসিতে। তোমার নামটা যেন কি মেয়ে? ইসাবেলা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। গ্যাব্রিয়েল্লা ওর উন্নত শির সজোরে চেপে ঝুঁকিয়ে দিয়েছে, কিন্তু হাঁটু মুড়ে বসাতে পারেনি। এত জোর ইসাবেলা হঠাৎ কোথা থেকে পেল কে জানে। রিচার্ড দুচোখ বন্ধ করেন। ইসাবেলা লক্ষ্য করে সেই সময় তার বাহাতের তর্জনী চক্রাকারে ঘুরছে। সেকেন্ড খানিকের মধ্যে রক্তিম চোখজোড়া মেলে তাকালেন ওর দিকে। একটু ভাবুক হলেন। তারপর বললেন, ইসাবেলা, ইসাবেলা, চমৎকার নাম তোমার। তবে নামের মতো তোমার ভাগ্য চমৎকার না। এই অল্প বয়সে দুনিয়ার মায়া ছাড়তে হবে। আমার বড্ড খারাপ লাগছে তোমার জন্য। একটু করুণা করতে ইচ্ছে করছে। বাঁচতে চাও ইসাবেলা? আমাকে ছেড়ে দিন প্লিজ। বাঁচতে চাও ইসাবেলা? আবারও একই প্রশ্ন করলেন রিচার্ড। সম্মোহনী তার গলার স্বর। মরতে কে চায় এই ভুবনে? শত কষ্টেও মানুষ বাঁচতে চায়। এই রঙিন দুনিয়ার মোহমায়া কাটানো বড় শক্ত। হ্যাঁ, আমি বাঁচতে চাই। ছেড়ে দিন আমাকে। জড়ানো গলায় জবাব দেয় ইসাবেলা। রিচার্ড বললেন, আমার সামনে হাঁটু মুড়ে প্রাণ ভিক্ষা চাও? বলো, আমার প্রাণ ভিক্ষা দিন প্রভু। নত করো তোমার মাথা। ইসাবেলা রাজি হয় না। রিচার্ড হাসলেন। গ্যাবি, যা তোর শিকার ধরে আনো। ওই রাধুনিকেও সাথে নিয়ে আসবি। প্রথমে ওদের রক্ত পান করব, তারপর এই মেয়ের। আগামীকাল 3টে লাশ দেখবে এই গায়ের লোক। গ্যাব্রিয়েল্লা মুচকি হেসে ইসাবেলাকে ধাক্কা দিয়ে ফেলে অদৃশ্য হয়ে যায়। ইসাবেলার হাঁটুর চামড়া ছিঁড়ে রক্ত পড়ছে। রিচার্ড বুভুক্ষু চোখে চেয়ে রইল ওর পায়ের দিকে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, এখনো সময় আছে, আমার কথা শোনো ইসাবেলা। আমি তোমাকে নতুন জীবন দেব। যে জীবনে ভয় নেই, মৃত্যু নেই। যে জীবনে তুমি পাবে অসীম ক্ষমতা। মেনে নাও আমার দাসত্ব। না না, ওই অভিশপ্ত জীবন আমি চাই না। আপনার মতো পিশাচের দাসত্ব করার চেয়ে মরণ ভালো। কিন্তু আমি যে তোমাকে সেই মরণ আর দেব না ইসাবেলা। তোমাকে আমি আমার অন্ধকার জগতে চাই। আমার দাসী হওয়ার সৌভাগ্যকে অবজ্ঞা করো না বোকা মেয়ে। ঘৃণায় নাক কুঁচকে ফেলে ইসাবেলা। আমি এক ঈশ্বরের দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব করি না, করব না। ব্যথা গিলে উঠে দাঁড়ালো। রিচার্ড কিছু একটা বলতে যাচ্ছিলেন। গ্যাব্রিয়েল্লার দৃশ্যমান ক্ষুব্ধ চেহারা দেখে থেমে গেলেন। কি হয়েছে? এই হারামজাদি ওদের গলায় রসুনের মালা পরিয়ে দিয়েছে। ওদের ধারের কাছে যেতে পারছি না। আজ আমি একে শেষ করে ফেলব। গ্যাব্রিয়েল্লা হাওয়ার বেগে ছুটে আসতে ইসাবেলা দৌড়ে সিঁড়িতে ওঠে। কিন্তু বেশি দূর যেতে পারে না। ওর পা টেনে ধরে গ্যাব্রিয়েল্লা। হুমড়ি খেয়ে সিঁড়ির ওপর পড়ে ইসাবেলা। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেব। ইভারলির পাশে আমাকে পেলে ছেড়ে দিতি। ভাগ্যিস রিচার্ডের কক্ষে ছিলাম।
নয়তো ইভারলির মতো আজ আমাকেও মেরে ফেলতি। আবার আমার শিকারকে বাঁচিয়ে দেওয়া প্ল্যান করেছিস? হুম। দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারিস না, এমন ন্যাকা সেজে নিকোলাসের মন ভুলানোর চেষ্টা করেছিলি। মনে রাখো, নিকোলাস আমার। আমি ওর সহচরী। তুই কেবল একটা মানুষ যাকে ও খাবার হিসেবে চায়, সঙ্গী হিসেবে না। ইসাবেলার পা ধরে শূন্যে ছুঁড়ে ফেলে দিল। কিচেনের পাশের দেওয়ালে আছড়ে পড়ে চিৎকার করে উঠল ইসাবেলা। গ্যাব্রিয়েল্লা চূড়ান্ত আক্রমণ করতে যাবে তখনই রিচার্ড বলে ওঠেন, ওকে একেবারে মারবি না গ্যাবি? রিচার্ডের জ্বলন্ত চোখে চেয়ে হাঁপ ছেড়ে অসন্তোষের সাথে বলে, ঠিক আছে, ঠিক আছে। এক ইভারলি যেতে না যেতে আরেকটার আগমন। আবার সবকিছুতে ভাগ বাটোয়ারা করতে হবে। এই মেয়ের সঙ্গে ভাগাভাগি ঘৃণা করি আমি। ঘৃণা করি একে। ইসাবেলা উপুর হয়ে পড়ে আছে দেয়ালের পাশে। গ্যাব্রিয়েল্লা ভাবল জ্ঞান হারিয়েছে। রাগত মুখে ঝুঁকে ওর চুল টেনে ধরে মুখোমুখি আনে। কপাল ফেটে রক্ত গড়াচ্ছে। লোভে জিহ্বা লোকলোক করছে গ্যাব্রিয়েল্লার। ইসাবেলার রক্তাক্ত কপাল জিহ্বা দিয়ে চাটতে শুরু করে। ঠিক সেই সুযোগে ইসাবেলা চোখ মেলে তাকায়। হাতে লুকানো কাঠের টুকরোটা বসিয়ে দেয় ওর হৃৎপিণ্ড বরাবর। আর্তনাদ করে ওঠে গ্যাব্রিয়েল্লা। দূরে ছিটকে যায়। ইসাবেলা কালক্ষেপণ করে না, রসুনের মালাটা পরে নেয়। ব্যাগের পাশে পড়ে থাকা রসুন আর ছুরি হাতে দৌড়ে যায় গ্যাব্রিয়েল্লা দিকে। গ্যাব্রিয়েল্লা সিঁড়ির ওপর থেকে ছুঁড়ে ফেলার পূর্বে ব্যাগটা তুলে নিয়েছিল বুকের সাথে। গ্যাব্রিয়েল্লাকে ছাড়বে না ও। যন্ত্রণা ছটফট করছে গ্যাব্রিয়েল্লা। ইসবেলার চোখ ঝাপসা হয়ে আসে, রক্তে মুখ ভিজে গেছে। মাথা ঝাঁকিয়ে টলতে টলতে এসে থামে গ্যাব্রিয়েল্লার পেছনে। ওর চুলের মুঠি চেপে হাঁটু ওপর বসায়। তারপর গলা পেঁচিয়ে ধরে বাবাহু দ্বারা। ওর এই রূপ দেখে রিচার্ড লাফিয়ে ওঠেন সোফা থেকে। চিৎকার করে বলেন, খবরদার ইসাবেলা, ভালোই ভালোই বলছি, ছেড়ে দাও ওকে। ইসাবেলা যেন কিছুই শুনতে পায়নি, অসহ্য যন্ত্রণায় ছটফটরত গ্যাব্রিয়েল্লার ঠোঁটের মধ্যে পুরে দেয় রসুনটা। ছুরি চালিয়ে দেয় ওর গলায়। রিচার্ড বারবার নিষেধ করছে, ইসাবেলার গলার রসুনের মালা তাকে কাছে আসতে বাধা দেয়। এই অসহায়ত্বে গর্জন করতে লাগলেন। ইসাবেলার কোনো দিকে যেন হুঁশ নেই। যত দ্রুত আশ্রয় নিয়েছে বুঝি ওর মধ্যে। চোখ দুটো স্থির, মুখ কঠিন। গ্যাব্রিয়েল্লার শিরচ্ছেদ করে চুল ধরে শিরটা তুলে রিচার্ডের দিকে চেয়ে বলে, আমি বাঁচতে চাই, কিন্তু ভিক্ষার জীবন নিয়ে নত হয় না। আমি বাঁচতে চাই শির উন্নত করে। রিচার্ডের কুপিত মুখে দৃষ্টি অনড় রেখে অপ্রকৃতস্থের মতো মুচকি হেসে গ্যাব্রিয়েল্লার ছিন্ন মাথাটা ছেড়ে দেয়। দপ করে ওটা মেঝেতে পড়ে। হাঁটু মুড়ে বসে আছে গ্যাব্রিয়েল্লার মাথাবিহীন শরীর। রিচার্ডের দিকে চেয়ে গ্যাব্রিয়েল্লার দেহের সামনে এসে দাঁড়ায়। পা দিয়ে আঘাত করে ফেলে দেয় মাথাবিহীন গ্যাব্রিয়েল্লার দেহ। অপমানে দুচোখ বন্ধ করে রিচার্ড। চোখ মেলতে দেখে ইসাবেলার হাতে দিয়াশলাই। ওটাতে আগুন জ্বালাতেই সদর দরজায় উপস্থিত হয় উদ্বিগ্ন চেহারার নিকোলাস। ইসাবেলাকে জীবিত দেখে উদ্বিগ্নতা খানিক কাটলেও মেঝেতে পড়ে থাকা ছিন্ন দেহ ওকে বাকরুদ্ধ করে দেয়। পাশে দাঁড়ানো রিচার্ড চেঁচিয়ে ওঠেন, দেখো নিকোলাস, দেখো তোমার দয়ায় বেঁচে যাওয়া এই মেয়ে কি করেছে। নিষেধ করেছিলাম ওকে বাঁচিয়ে রাখতে। শোনোনি তুমি? তোমার ভুলে ইভারলি আর গ্যাব্রিয়েল্লাকে হারাতে হলো আজ। একদিন আমাদের সবাইকে ও এভাবে শেষ করবে। প্রমাণ করে দিয়েছে ও সিস্টার ভ্যালেরিয়ার ভাগ্নি। এখনো সময় আছে, মেরে ফেলো এই মেয়েকে, মেরে ফেলো। পিতার কথা শুনে ক্রোধে জ্বলতে লাগলো নিকোলাসের দৃষ্টি। ইসাবেলা সেই দৃষ্টিতে চেয়ে কেঁপে উঠল, কিন্তু এক চুল পিছু হটল না। নিকোলাসকে আজ ও শিক্ষা দেবে। বুঝিয়ে দেবে ও আর দুর্বল নেই। ভয় পায় না ওকে। বুঝিয়ে দেবে ওর কারণে ইসাবেলা বদলে গেছে। ওর কারণে আজকে ওকে এমন নিষ্ঠুর হতে হলো। চোখ পুড়ছে, কিন্তু কাঁদবে না ইসাবেলা। দিয়াশলাইয়ের আগুন গ্যাব্রিয়েল্লার দেহে ধরিয়ে দিতে যাবে অমনি বাধা দেয় নিকোলাস। বেলা, না। ইসাবেলা উপেক্ষা করে সেই কথা, যেমন করে নিকোলাস ওকে উপেক্ষা করেছে এতদিন। দুজনের মাঝে দাউদাউ করে জ্বলে উঠল আগুনের শিখা। আগুনের শিখার স্ফুরণে স্থির দুই জোড়া অগ্নিকল্প চোখ। চলবে। তিমিরে ফোটা গোলাপ। পঞ্চম পর্ব। কলমেতানিয়া শেখ।